মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025 সালের ভৌতবিজ্ঞানের কমপ্লিট 90 নম্বরের সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো, এবছর মাধ্যমিকে থিওরির পাশাপাশি ভৌতবিজ্ঞানে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্কও দেওয়া হয়েছে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা এই ভিডিওতে সলভ করব। চলো তাহলে শুরু করছি মাধ্যমিক 2025 সালের ভৌতবিজ্ঞানের কমপ্লিট উত্তর, অর্থাৎ 90 নাম্বার সলিউশন এবং তার পাশাপাশি ডিটেলস অ্যানালাইসিস। 2025 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের পুরো 90 নাম্বারের সলিউশন আমরা এই ভিডিওতে করব। দেখো, প্রথমত বিভাগ কতে রয়েছে। দেখো, বিভাগ কয়ের 1 নাম্বার গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এর মধ্যে দেখো গ্রিন হাউস গ্যাস একমাত্র হবে জলীয় বাষ্প, আর বাকিগুলো কিন্তু যেরকম ধরো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু হবে না। তার মানে গ্রিন হাউস গ্যাস কোনটি হবে? এর মধ্যে হবে কি সঠিক উত্তর সি নাম্বার, জলীয় বাষ্প। তারপর দেখো 2 নাম্বার এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো। দেখো CO2 বলতে কি, দেখো CO2C বলতে কার্বন 12 আর অক্সিজেন কত? দেখো অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 2 তাহলে এখানে আসবে 32, টোটাল হচ্ছে 44। এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর ওজন হচ্ছে কি বলতো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে মানটা রয়েছে সেটা কত বলতো? 22.4 লিটার। স্ট্যান্ডার্ড মান কত? 22.4, অর্থাৎ 44 গ্রামের ওজন হচ্ছে 22.4। তো আমাদের প্রশ্ন দেখো বলেছে এখানে কত বলতো? যে 22 গ্রাম, অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে গল্পটা হচ্ছে একে কত? দেখো একে কত হবে তাই কি লিখবো? 22.4 লিটার বাই 44। এবার গল্পটা হচ্ছে 22-এ কত, তাহলে লিখবো দেখো 22.4 ইন্টু 22 ডিভাইডেড বাই দেখো 44। কাটাকাটি করো, প্রথমত 2 দিয়ে যদি কাটাকাটি করি নিচে আসবে 2। দেখো এই 2 দিয়ে এটা কাটলে কত হবে? 11.2। তার মানে 11.2 ইজ কারেক্ট অ্যান্সার, একদম ইজি। চলো দেখো দেখে নাও, এটা আসবে 11.2 লিটার। নেক্সট দেখো 3 নাম্বারটা, এটাও একটা অঙ্ক। দেখো এটার উত্তর হবে 5.6 গ্রাম, 5.6 গ্রাম। এরপরে দেখো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। দেখো তাপ পরিবাহিতাঙ্ক একমাত্র পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, অর্থাৎ সে তার প্রকৃতি কেমন তার উপর নির্ভর করবে, অর্থাৎ অপশন আমরা বি ইজ দ্য কারেক্ট। 5 দেখো আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? অবশ্যই তার কম্পাঙ্ক কিন্তু রিলেটেড না, অর্থাৎ সঠিক উত্তর হবে দেখো সি নাম্বার, কম্পাঙ্ক। এরপরে দেখো 6 নম্বর কোন প্রকার দর্পণ অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? এটা হবে উত্তল দর্পণে কিন্তু অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। এরপর দেখো 7 নম্বর নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, আর বাকিগুলো কিন্তু শক্তির একক হচ্ছে না, তাই না? তাহলে কি উত্তর হচ্ছে কিলোওয়াট ঘন্টা, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। নেক্সট দেখো 8 নাম্বার নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এখানে আলফা রশ্মি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 9 নম্বর ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এটা কি বলতো? উচ্চ রোধ, অর্থাৎ এর রোধ হবে অনেক বেশি কিন্তু খুব কম তাপমাত্রা যেন গলে যায়, এটা কিন্তু ফিউজ তারের বৈশিষ্ট্য। তাহলে কি হবে? নিম্ন গলনাঙ্ক, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। এরপরে 10 নম্বর দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে কয়টি শ্রেণী রয়েছে? আমরা বলবো দেখো 18টি শ্রেণী এবং 60টি পর্যায়। তাহলে এখানে দেখো উত্তর কি হবে? দেখো ডি নাম্বার 18টি হবে। ওকে, এরপরে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এটা হচ্ছে কি NaCl, Na প্লাস Cl নেগেটিভ, তাই না? এখানে Na প্লাস গঠন করছে, Cl নেগেটিভ করছে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। দেখো এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা কিন্তু আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় একটি ত্রিমাত্রিক জালিকা গঠন করে, যেখানে ক্যাটায়ন কি বলতো? Na প্লাস। আমি কি বললাম যে এই যে দেখো Na প্লাস বলে একটা পার্ট পাবা এবং Cl নেগেটিভ একটা পার্ট পাবে, তাই না? অপরের সাথে স্থির তড়িৎ আকর্ষণে বলতে আবদ্ধ থাকে, যে কারণে আমরা বলতে পারি যে NaCl যে অণু রয়েছে সেটা পৃথকভাবে কিন্তু পাওয়া যায় না, বরং একটি বিশাল স্ফটিক জালিকার মতো, কি বলবো? স্ফটিক জালিকার মতো কিন্তু অংশ হিসেবে থাকে। তোমরা উঁচু ক্লাসের সায়েন্স এটা আরও বেশি ডিটেল জানবে। এরপরে দেখো নিচের কোনটি অ্যাসিড মৃদু বিশ্লেষ্য? এটা CH3COO, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। দেখো CH3COOH, এটা হবে সঠিক উত্তর, এটা কিন্তু মৃদু হবে। তাছাড়া এই যে সালফিউরিক অ্যাসিড বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, এগুলো কিন্তু সব কিন্তু তীব্র হবে। নেক্সট দেখো 13 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? তো এক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো যে সেই রঙটা কি হচ্ছে? সবুজ কালার, অর্থাৎ সবুজ রং কিন্তু হচ্ছে এক্ষেত্রে। তারপর দেখো 14 নম্বর নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা হবে বক্সাইড, হচ্ছে আকরিক হবে কার? অ্যালুমিনিয়ামের। বক্সাইড, গিপসাইড, তাই না? এগুলো কিন্তু আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপর দেখো 15 নম্বর ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। এটা কিন্তু ত্রিবন্ধনী বলতে এটা কিন্তু হবে একমাত্র অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হয়? C ট্রিপল বন্ডেড। আমরা বলতে পারি কীরকম বলো তো? দেখো এটা মিথেন, আর এদিকে লক্ষ্য করা যে যেটা আছে বি নাম্বার, এটা কিন্তু সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে? আর এটাতে হবে ডাবল বন্ড। আর এই যে একমাত্র অ্যাসিডিন যেটা আছে C2H2, এটা কিন্তু ট্রিপল বন্ড, অর্থাৎ
ত্রিবন্ধনী কিন্তু হচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু আমাদের ডি নাম্বার হবে সঠিক। এবার দেখো বিভাগ খ এর প্রথম প্রশ্ন দেখো বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব। বায়ুমণ্ডলের একমাত্র টপোস্ফিয়ারে কী বলতো জলকণা, ধূলিকণা, লবণকণা, গ্যাস কার্বন এরকম প্রচুর উপাদান থাকার জন্য এই স্তরে কী হয় ঝড়ঝঞ্ঝা অর্থাৎ ঝড়, তারপর তুমি বলতে পারো যে পরিচলন স্রোত, বজ্রবিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে। এই কারণে আমরা টপোস্ফিয়ারকে কিন্তু ঝড়ঝঞ্ঝার স্তর বলি। তার সঠিক উত্তর কিন্তু এখানে টপোস্ফিয়ার হচ্ছে। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা, এটা অবশ্যই ডবসন এককে। দেখো এবার কিন্তু আমার প্রচুর কমন আসছে, একদম ফুলের দিকে আমি বলবো 90, এত সুন্দর প্রশ্ন আসছে আমার কিন্তু প্রচুর এবার কমন আসছে। নেক্সট দেখো 2 নম্বর রেফ্রিজারেটরের থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি, এটা হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী বলছে দেখো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হবে, এটা কিন্তু ঠিক না, আয়তন কিন্তু সেটা শূন্য হয়ে যায়, কি হয়ে যায় শূন্য। তাহলে যেহেতু কোটেশনটা মিথ্যা তার জন্য আমরা মিথ্যা না তার জন্য বলবো এটা মিথ্যা, তাই না। তারপর দেখো আমরা পরম শূন্য উষ্ণতা পড়ি। নেক্সট দেখো এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড যে তাপমাত্রা রয়েছে সেটাতে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত হবে। দেখো এই সংখ্যাটা হবে 3.01 × 10⁻23। কীভাবে সম্ভব তুমি চিন্তা করো। দেখো O2 মানে কি, দেখো এখানে কিন্তু বলেই দিল না অক্সিজেনের অণু যেহেতু বলছে অক্সিজেন অণু অর্থাৎ O2 মানে কি, দেখো 2 × 16, তাহলে 16 × 32, তো 32-এর মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলে 6.023 × 10⁻, কি লিখতে পারি 10⁻23। তো যেহেতু এই 16-র হাফ অর্থাৎ এই দেখেন 32 ছিল, 32 যদি এত হয় তাহলে 16 থেকে হবে এর হাফ হবে, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো 0.023 × 10⁻23 ইন্টু আমরা বলতে পারি কীরকম, এখানে দেখো 16 ডিভাইডেড বাই লিখবো দেখো 32, কাটাকাটি করো এখানে আসবে 2, এটা কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে আমাদের কত আসবে 3.03 আমরা লিখতে পারি কীরকম, দেখো 3.011 × 10⁻23। বাস এটা কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু করলাম যে কীভাবে এটা এলো, একদম রিল্যাক্স। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, খুব ইজি একটা ম্যাথামেটিক্স, খুব ভালো লাগলো। এরপরে দেখো 5 নম্বর বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 থেকে কী বলছে যে × 10⁻⁵ কী বলছে দেখো পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻, বলছে কি দেখো -5 হবে। দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এটা হয় তাহলে পরে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক সেম এটাই হচ্ছে, মানে এটাই হবে, তাহলে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে বিবৃতিটা হবে সত্য। নেক্সট দেখো বলছে যে WM ইনভার্স K ইনভার্স এটি কোন ভৌত রাশির একক, তো এটা কি বলছে তাপ পরিবাহিতাঙ্ক। কি চ্যাপ্টার, দেখো তাপ বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক কিন্তু ধরা হয়। তারপর দেখো বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, এটা হচ্ছে উত্তল লেন্স, বিবর্ধক কাচ কি উত্তল লেন্স ব্যবহার করা হয়। এরপরে দেখো 7 নম্বর আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। দেখো স্নেলের সূত্র ক্ষেত্রে কী বলা হয়, আমরা বলতে পারি মিউ অর্থাৎ এই যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা কি হতে পারে দেখো sin I বাই কী হয় sin R। তো এই ক্ষেত্রে যদি দেখো 0 ডিগ্রি যদি হয়ে গেল তাহলে কিন্তু সেই ক্ষেত্রে স্নেলের সূত্রটা কিন্তু আমরা বলতে পারি যে প্রযোজ্য হবে না। নেক্সট দেখো 8 নম্বর বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়, আমরা বলতে পারি ম্যানিচিওর সার্কিট ব্রেকার অর্থাৎ MCB কী ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয় MCB। তারপর দেখো 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, এটা আমরা বলতে পারি, দেখো এর উত্তর হবে দেখো 484 ওহম, উত্তর কী হবে 484 ওহম। তারপর দেখো তেজস্ক্রিয় তার SI একক কি, অবশ্যই বেকারেল বলতে পারি, দেখো বেকারেল বলে একটা আমরা একক পাবো। তারপর দেখো 235-92 ইউরেনিয়াম থেকে একটি বিটা কণা নির্গত হচ্ছে, দেখো একটি বিটা কণা মানে কি 1 যোগ হবে, অর্থাৎ এর যে এই দেখো এই যে কোয়ান্টাম নাম্বার আমরা যদি বলি যে 92 যে পারমাণবিক সংখ্যাটা আছে, যেহেতু একটা বিটা কণা বেরোচ্ছে তার জন্য 1 যোগ হবে এই ক্ষেত্রে, হ্যাঁ, আর আলফা কণার ক্ষেত্রে কিন্তু বিয়োগ হতো, তাহলে 1 যোগ হলে এটা কত হবে দেখো 93 হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার, তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো 92 থেকে বেড়ে 93 হয়ে যাবে। ক্লিয়ার একদম। আচ্ছা ক্লাস 12-এর কোয়ান্টাম ফিজিক্সে তোমাদের এই রিলেটেড প্রচুর অঙ্ক কিন্তু করতে হবে, তখন মজাও লাগবে বেশ সায়েন্সে। তারপর দেখো এরপরে আমরা আসছি স্তম্ভ মিলাও, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভ। জার্মান সিলভারে উপস্থিত, জার্মান সিলভারে কী থাকে দেখো আমরা জানি সবাই যে জার্মান সিলভারে নিকেল বলে একটা উপাদান থাকে, ঠিক আছে। এরপর দেখো ইউরেনিয়াম মুক্তর মৌল, এটা দেখো এটা উত্তর হবে দেখো এই যে এটা সি নাম্বার হবে এই ক্ষেত্রে, ইউরেনিয়ামের পরের যে মৌলগুলো আছে। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, দেখো ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু আমরা বলতে পারি ক্যালামাইন হচ্ছে জিঙ্ক বলতে পারি। তারপর দেখো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, যে ক্ষারীয় ধাতুটা রয়েছে সেটা আমরা বলতে পারি কীরকম, সেটা হচ্ছে কীরকম লিথিয়াম, অর্থাৎ লিথিয়াম আমরা বলতে পারি সে ক্ষারীয় ধাতু অর্থাৎ এলাই হবে এক্ষেত্রে সঠিক। ওকে, এবার দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। দেখো তড়িৎ বিশ্লেষণ অবশ্যই জারণ এটা কিন্তু হবে, অর্থাৎ জারণও ঘটবে বিজারণও ঘটবে।
অর্থাৎ আমরা বলতে পারি যে একটা তড়িৎ যদি ধরো বিশ্লেষণ করে তবে অবশ্যই সেটা কী হবে, একটা কী হবে অক্সিডেশন এবং আরেকটা কিন্তু রিডাকশন, অর্থাৎ জারণ এবং বিজারণ কিন্তু উভয় কিন্তু ঘটবে। তারপর দেখো এখানে আছে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অর্থাৎ H2 গ্যাস উৎপন্ন করে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষক চিনির জলীয় দ্রবণ, এটা অবশ্যই তড়িৎ পরিবহন করবে না। ইথানল, এটাও কিন্তু হবে না, দেখো C2H5OH, এটাও কিন্তু হবে না, এটাও হবে না। অ্যাসিটিক অ্যাসিড দেখো সংকেত কি CH3COOH, একটা মজাদার পয়েন্ট দেখবা, দেখো এটা অ্যাসিটিক অ্যাসিড আছে। দেখো তড়িৎ বিশ্লেষ্য উপাদান, এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগেও একটা জায়গায় করে আসলাম। দেখো এখানেই কিন্তু বলছে, দেখো তড়িৎ বিশ্লেষ্য বলছে, দেখো এখানে যতগুলো আছে সবগুলো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এর মধ্যেই কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দেখো প্রশ্নটা কিন্তু রিপিট টাইপের, একটু ভাবলেই কিন্তু আমরা অ্যান্সারটা করে দিতে পারবো। দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপরে চলে আসছে, দেখো কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়। তাহলে দেখো প্রথমে যে লোহার চামচটা রয়েছে না, তার উপরে একটা কী হবে বলো তো, ধীরে ধীরে তামা জমতে থাকবে এবং ওই যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটা ধীরে ধীরে কী হবে, কালারলেস অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করবো। দেখো হেবার পদ্ধতিতে কি লোহা বা আয়রন ব্যবহার করা হয়, অর্থাৎ Fe কিন্তু ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে। শূন্যস্থান পূরণ করে দেখো CH2, তারপর বলছে N2, তাই না? এক্ষেত্রে দেখো কার্বন একটা বেরিয়ে গেল, কার্বন এখানে একটা লিখলাম, তাহলে এখানে পড়ে আসছে কি একটা কার্বন পড়ে থাকবে, ঠিক। আর তুমি চিন্তা করো, দেখো এখানে ক্যালসিয়াম একটা পড়েছে, দেখো একটা ক্যালসিয়াম লিখলাম, সি লিখলাম, আর এখানে দেখো নাইট্রোজেন যেটা রয়েছে, দেখো নাইট্রোজেন সেই N2 কিন্তু এখানে হয়ে গেল, অর্থাৎ সংকেত কিন্তু CaCN2 লিখতে পারি আমরা। ওকে, এবার চলে আসছে, দেখো নেক্সট বলছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়। থার্মিট পদ্ধতিতে আমরা কি জানি যে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিতে আমরা কি বলি, আয়রন অর্থাৎ Feর কথা কিন্তু আমরা এক্ষেত্রে বলি, তাই না? নেক্সট দেখো নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই দেখো ইথ প্রোপ, তাই না? ইথ মিথ প্রোপ কয়টা কার্বন আছে, দেখো একটা দুটো তিনটে আছে, ইথ প্রোপ অর্থাৎ তিনখানা কার্বন আছে, তার জন্য প্রোপেন হবে। এবার দেখো এই যে ব্রোমিনের পজিশনটা কি, দেখো এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, যেহেতু 2 নম্বর বরাবর কি আছে, দেখো এই 2 নম্বর বরাবর ব্রোমিন আছে, তার জন্য লিখলাম 2। এবার দেখো যেহেতু ব্রোমিন তার জন্য লিখবো ব্রোমো, আর কার্বন কটা একটা দুটো তিনটা, তার জন্য লিখবো দেখো প্রোপ, তাই না? তাহলে আমাদের দেখো ইথ মানে একটা, মিথ মানে একটা, ইথ প্রথমত দেখো মিথ আসবে, তারপরে ইথ বলতে দুটো, আর প্রোপ বলতে তিনটা, আর বিউট বলতে চারটা, অর্থাৎ এক্ষেত্রে তিনটার গল্প হচ্ছে, তার জন্য আসবে 2 ব্রোমো প্রোপেন, একেবারে ঠিক আছে। তারপরে দেখো অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। এটা দেখো একটা সংজ্ঞা, এটা কি বলতো, যখন একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি বা তার থেকেও বেশি যৌগের মধ্যে কার্বনের কী হয় বলতো, যে কার্যকরী যে গ্রুপগুলো রয়েছে তার অবস্থান কী হয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ভিন্নতার জন্য ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কী হয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় কার্বন বসার জন্য, হয়তো এখানে একটা কার্বন আছে, ধরো এখানে কি হচ্ছে কার্বন, তো বলা হচ্ছে যে এই ধরো এরকম কার্বন নিলাম, তো এখানে একটা কার্বন বসলে এরকম একটা পদার্থ উৎপন্ন করতে পারে, এই কার্বনটা এখানে না বসে এখানে বসলে একরকমের উৎপন্ন হতে পারে। তো এই টাইপের যদি হয় তখন সেই যৌগগুলি পরস্পরের অবস্থানগত আইসোমার বলা হয়, এবং এই ঘটনাকে অবস্থানগত আইসোমেরিজম বা আমরা বাংলায় বলতে পারি সমবায়তা বলা হয়। দেখো এরকমের একটা উদাহরণ দিতে পারে, দেখো C4H12 H10O, তাই না? দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত হচ্ছে, এখানে 2 রকমের কিন্তু পদার্থ উৎপন্ন হতে পারে। দেখো বিউটান, উদাহরণ কিন্তু এখানে অনেক আসতে পারে, তুমি অনেক উদাহরণ দিতে পারো। বিউটান ওয়ান অল বলে একটা পার্ট আছে, তোমরা কেমিস্ট্রি থেকে 11-এ পেয়ে যাবে। তারপর দেখো আরেকটা আছে কি বিউটান, দেখো আর একটা পেতে পারি বিউটান 2 অল, এরকমই কিন্তু পজিশন পেতে পারি, অর্থাৎ একটা বিউটান 1 হলো হতে পারে, বিউটান 2 হলো হতে পারে, অর্থাৎ এখানে ওইসটা কিন্তু ফ্যাক্টর করছে। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এরকম আরও অনেক উদাহরণ তুমি এখানে দিতে পারো। এরপরে দেখো আছে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের নাম কি, আমরা বলবো টেট্রাফ্লুরো ইথিলিন। কী বলবো বলো তো, টেট্রাফ্লুরো ইথিলিন। নেক্সট দেখো প্রশ্ন আছে ওজোন স্তরকে প্রাকৃতিক, আচ্ছা বিভাগ গ 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্ন বলছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন, ব্যাখ্যা করো। দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলার কারণ হলো ওজোন স্তর বায়ুমণ্ডলের যে আমাদের দেখো বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, যেরকম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? তো তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয় অবস্থিত, ঠিক আছে? তো এই ওজোন স্তর কী করে, সূর্য থেকে সাধারণত আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি যেটা আসে সেটাকে কিন্তু পৃথিবীতে ঢুকতে দিচ্ছে না। এবার এই আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে আসলে কিন্তু যে যত রকমের জীব আছে তাদের কিন্তু আলটিমেটলি ক্ষতি করবে, তাদের অস্তিত্বতে কিন্তু সংকট দেখা দেবে, তারা কিন্তু অনেক সময় মারা যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া এই স্তরটি সূর্যের ক্ষতিকারক রশ্মি যেটা আছে শোষণ করে
এবং পৃথিবীকে উত্তপ্ত থেকেও কিন্তু অনেকটা রক্ষা করে। একই সাথে সাথে উদ্ভিদ এবং প্রাণীদের যে ডিএনএ রয়েছে সেটার ক্ষতির থেকেও বাঁচায়। তাই ওজোন স্তরকে আমরা বলতে পারি প্রাকৃতিক সৌরপর্দা, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু পৃথিবীতে আসতে দিচ্ছে না, যেটা ক্ষতিকারক যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, তারপর দেখো এরপর আছে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস ইফেক্টে কীভাবে সম্পর্কযুক্ত। দেখো দুটোই কিন্তু একই আমি বলতে পারি। কীরকম, আগে ভালো করে বুঝি। দেখো গ্রিন হাউস ইফেক্ট হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, একদম ঠিক, যেখানে বায়ুমণ্ডলের কিছু গ্যাস যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প সূর্যের তাপ ধরে রাখে এবং পৃথিবীকে কী করে, উষ্ণ করে। যেরকম কম্বল কী করে, পৃথিবীকে উত্তপ্ত করছে। একটা কম্বল যদি আমরা গায়ে দিই তাহলে কী হবে, আমাদের বডির তাপমাত্রা বাইরে যাবে না। তো আমাদের বডির তাপমাত্রা যদি বাইরে না যায় তাহলে আমাদের গরম লাগবে। ঠিক একই রকম এই যে উপাদানগুলোর নাম বলতাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এগুলো কী হয়, সূর্য থেকে যে তাপটা সেটা কিন্তু পৃথিবীর মধ্যে রেখে দেয়, পৃথিবীকে উত্তপ্ত করে দেয়। ওকে, এরপরে দেখো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকে এবং একটা বিষয় কি, এই তাপমাত্রাটা লিমিটেশন আছে, যে সেটা লিমিট থাকলে পরে ভালো, মানুষের জন্য ভালো, কিন্তু সেটা যখনই বেশি হবে তখনই কিন্তু প্রবলেম হবে। তো বর্তমানে শিল্প, ইন্ডাস্ট্রি, জীবাশ্ম জ্বালানি, গাছপালা কাটা, বিভিন্ন রকম দহন প্রক্রিয়ার জন্য কি হচ্ছে, এই যে পদার্থগুলো, এই পদার্থগুলোর পরিমাণ বাড়ছে এবং পৃথিবীতে অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বাড়ছে এবং পৃথিবীর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবার পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে তত কী হবে, পৃথিবীর তাপমাত্রা বাড়লে পরে যে মেরু অঞ্চল যেটা আছে, সেই মেরু অঞ্চলের কী হবে, বরফগুলো গলবে আর সমুদ্রের যে নিচু যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু ভরতে থাকবে, অর্থাৎ সেই জলতল লেভেল কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ পৃথিবীর পক্ষে কিন্তু একটা ক্ষতিকারী একটা সংকেত দিচ্ছে। অর্থাৎ পৃথিবী বলতে গ্লোবাল, সেই গ্লোবালে কী হচ্ছে, উষ্ণ, অর্থাৎ পৃথিবী গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল উষ্ণ হয়ে যাচ্ছে, তাই না? আলটিমেটলি কিন্তু এটাই কিন্তু গ্লোবাল উষ্ণ, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কাকে বলবো, যে পৃথিবীর পক্ষে একটা সতর্কতা বাণী এই বিশ্ব উষ্ণায়ন, তাই না? তো এটাকে কিন্তু আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন কিন্তু গভীরভাবে কিন্তু একে অপরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। নেক্সট দেখো বলছে 2 নম্বর, 76 পারদস্তম্ভের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি, যদি গ্যাসটির চাপ 38 সেমি পারদস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রিতে পরিবর্তিত হয় তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। একেবারে দেখো সোজা একটা অঙ্ক, একদম সোজা একটা অঙ্ক। চলো একদম সলিউশন দেখো। এখানে দেখো আমাদের একটাই ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কী বলতো, P1 V1 আমরা বাই লিখতে পারি কীরকম, T1, এবং P2 V2 বাই লিখতে পারি কী বলতো, T2। এবার কিছুই না, জাস্ট এই যে মানগুলো রয়েছে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের V2 যেটা আছে সেই V2-র মানটা কিন্তু আমাদের বের করতে হবে, অর্থাৎ V2 = কোশ্চেন চিহ্ন। এই যে এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা শেষ। এবার টোটাল মান যদি আমরা বসাই তাহলে দেখো আমরা এখানে পাবো, লক্ষ্য করে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে V2-র মানটা কী পাচ্ছি, দেখো V2 বলতে ভাইস ভার্সা, এখানে দেখো V2 পাচ্ছি আমরা, V2 হচ্ছে কি আছে, দেখো আমরা পাতে পারি যে P1 V1 ডিভাইড বাই T1 ইন্টু এই যে পার্টটা উল্টে গেলে এখানে T2 নিচে আসবে দেখো P2। ওকে, আচ্ছা এখানে যদি আমরা এটা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে দেখো আমাদের ক্যালকুলেশন করতে হবে, একদম সিম্পল ক্যালকুলেশন। এখানে লিখবো হচ্ছে দেখো 76 লিখবো, গুণ লিখবো 200 ইন্টু লিখবো 400, আর নিচে লিখবো দেখো 300 গুণ লিখবো 38। তো টোটালটা যদি ক্যালকুলেশন করো, টোটালটা মান বসার পরে যদি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে বলো তো, 421.05 সিসি, অর্থাৎ V2-র মানটা আসছে এটা। এই তো একটা সিম্পল একটা ম্যাথামেটিক্স দিয়েছিল, খুব সুন্দর লাগলো ম্যাথামেটিক্সটা। দেখো উত্তর কিন্তু এটা আসছে 421.05 সিসি। ওকে, এই প্রসেসে কিন্তু করবে। ওকে, আচ্ছা এটা সিসি না বলে তুমি ঘন সেন্টিমিটারও কিন্তু বলতে পারো, দেখো ঘন সেন্টিমিটারও বলতে পারো, একই বিষয়। নেক্সট আসছে দেখো পরের প্রশ্ন। দেখো এখানে বলছে অথবাতে যে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 83.1 সেমি পারদস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। দেখো আর এর মান যেটা আছে এটা কি বলতো, সার্বজনীন গ্যাস দ্রবকের মান যেটা আছে আর, সেটার মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেল ইনভার্স। আচ্ছা এই অঙ্কটা আমাদের করতে হবে, এটাও একটা সিম্পল ম্যাথামেটিক্স, খুবই সোজা। দেখো দেখে নাও, আমরা একটা ফর্মুলা জানি, PV = কি জানি বলো, nRT। একটা আদর্শ গ্যাসের সমীকরণ তো এটা, PV = nRT। এবার দেখো এখান থেকে আমরা যদি V এর মানটা বের করি তাহলে কি আসবে, nRT ডিভাইডেড বাই পাবো হচ্ছে কি P। ঠিক, এবার তুমি চিন্তা করো এখানে তুমি চিন্তা করো, দেখো মানগুলো এখানে দেওয়া আছে, দেখো 14 গ্রাম আছে, তারপরে এই যে দেখো 83.14, এই তারপরে দেখো 227 আছে, আর এর মানগুলো আছে। বাস আমরা এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো। এবার দেখো নাইট্রোজেন N2 না, N2 14 × 28, তাহলে হাফ এক্ষেত্রে, অর্থাৎ বলতে পারি 0.5, N এর মান হচ্ছে 0.5 ইন্টু বলবো 8.314 ইন্টু বলবো 500 ডিভাইডেড বাই এই টোটাল যে মানটা আছে দেখো 8314। বাস ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে দেখবো আমাদের উত্তর আসবে 0.25 মিটার, তাই না, মিটার কিউব। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হচ্ছে 0.25 মিটার কিউব। তো হয়ে গেল, চলে আসছি দেখো নেক্সট। আরও বড় করে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে আরও ভালো হতো, ইজি হতো, কিন্তু আমি খুব শর্টকাটে করলাম। দেখো এটা কিন্তু মেন ফর্মুলাতে আমরা অঙ্ক করতে পারি। চলে আসছি দেখো
নেক্সট প্রশ্নতে আসছে দেখো 3 নম্বর, অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত গঠন প্রক্রিয়াটি উন্মুক্ত উপযুক্ত রেখাচিত্রের অঙ্কন করে ব্যাখ্যা করো। তো প্রথমত ছবি আঁকতে হবে, আর ব্যাখ্যাটা চলো বলে দিই। দেখো ছবি তুমি পেয়ে যাবে বলছে, দেখো ব্যাখ্যাটা যদি বলি দেখো, তাহলে প্রথমত বলবো যে যখন বস্তু লেন্সের, দেখো কন্ডিশনটা কী হবে, বস্তু কী হবে লেন্সের পাশে থাকবে অর্থাৎ খুব কাছে থাকবে, আর একটা কন্ডিশনে কী হবে লেন্সের থেকে অনেক দূরে থাকবে। অর্থাৎ একবার কী হবে বস্তু লেন্সের পাশে থাকবে, আর একটা কী হবে লেন্সের থেকে দূরে থাকবে। যখন পাশে থাকবে তখন লিখতে হবে দেখো, তখন হচ্ছে প্রতিবিম্বটি কী হবে, যখন বস্তু লেন্সের খুব কাছে থাকবে তখন বলতে হবে প্রতিবিম্বটি অসৎ হবে, সোজা হবে, ছোট হবে। এটি লেন্সের একই দিকে গঠিত হবে, যে দিকে বস্তু আছে সেদিকে গঠিত হবে। আর যখন বস্তু লেন্স থেকে অনেক দূরে থাকছে অর্থাৎ কিছুটা দূরে থাকছে, তখন প্রতিবিম্বটা কী হবে বলো তো, অসৎ হবে, সোজা হবে এবং ছোট হবে। এটি লেন্সের একই দিকে গঠিত হবে, যা যেদিকে বস্তু আছে। বাস এই লেখাটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, আকাশ নীল দেখায় কেন, একটি চিত্র সহ ব্যাখ্যা করো। তো চিত্রটা আঁকবে অবশ্যই। দেখো আমি বলছি, দেখো আকাশ নীল দেখানোর প্রধান কারণ হলো, দেখো ক্লাস 12-এর তোমরা অপটিক্স ফিজিক্সের একটা পার্ট রয়েছে অপটিক্স আলোক বিজ্ঞান, তাই না? এই যে আলোর যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আরও বেশি ডিটেলস পাবে। দেখো আমরা বলবো সাধারণত আকাশ নীল দেখার কারণ হচ্ছে, আকাশ নীল দেখানোর প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে দেখো অনেক রকমের কণা থাকতে পারে, তাই না? বায়ুমণ্ডলে অনেক রকমের কণার মিশ্রণ, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে অনেক রকমের কণা রয়েছে বাতাসের সাথে মিশে। এইরা আলটিমেটলি কী করে বলতো, বিক্ষেপণ অর্থাৎ আলোর বিক্ষেপণ ঘটাচ্ছে। এবার আলোর যখন দেখো বিক্ষেপণ হচ্ছে তখন কী হচ্ছে, দেখো বলছে যে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের কণা, যেরকম ধরো বিভিন্ন টাইপের গ্যাসীয় উপাদান বা অন্যান্য যে কণা টনা আছে তারা দ্বারা কী হচ্ছে আলটিমেটলি এই যে সূর্যের যে রশ্মিটা আছে সেটা কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে। এই বিক্ষেপণে কী হচ্ছে, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে তারপরে কিন্তু নির্ভর করছে, অর্থাৎ এটা কিন্তু ইফেক্ট হচ্ছে। অর্থাৎ যদি আমরা বলি তাহলে নীল রঙের যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু খুব কম। এটা নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম, তার জন্য কী হচ্ছে এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে আলো, সাদা আলোর মধ্যে 7টি বর্ণ, তার মধ্যে নীল বর্ণটা কী হচ্ছে সব থেকে, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হওয়ায় এটি সব থেকে বেশি বিক্ষিপ্ত হচ্ছে। এই কারণে আকাশকে কিন্তু নীল দেখা হয়। বোঝা যাচ্ছে? নেক্সট চলে আসছে, দেখো একটা ছবি আঁকতে হবে। তারপরে দেখো বলছে নেক্সট 3-এর 4 নাম্বার, 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন। দেখো এই ক্ষেত্রে একটা সিম্পল ম্যাথমেটিক্স দিয়েছে। দেখো প্রথমত দেখো, যখন আমাদের এই যে তারটি রয়েছে এই তারটিকে আমরা কী করছি, দেখো বৃত্তে পরিবর্তিত করা হলো। একটা লম্বা তার ছিল, এই তারটাকে আমরা কী করলাম আলটিমেটলি এরকম একটা বৃত্তে বা সার্কেলে কিন্তু পরিণত করলাম। তখন বলছে দেখো বৃত্তের পরিধি বরাবর তারটির রোধ, এই যে পরিধি বরাবর তার রোধ যেটা আছে সেটা কিন্তু 4 ওহমের কথা বলছে। এটা কিন্তু ওহম চিহ্ন, তোমরা ফিজিক্সে পড়বে ক্লাস 12-এর ফিজিক্সে, এটা হচ্ছে ওহম চিহ্ন। তাকে বৃত্তের ব্যাস বরাবর রোধ নির্ণয় করতে হলে আমরা কিন্তু এই যে বৃত্তটা পাচ্ছি সেই বৃত্তটিকে দুটি অংশে ভাগ করতে হবে, অর্থাৎ দুটো কোয়াড্রেন্টে ভাগ করে নেব, উপরে একটা পার্ট নিচের একটা পার্ট। প্রতিটি অংশের রোধ হবে দেখো 4 ওহমের অর্ধেক, অর্থাৎ এই যে 4 ওহমটা আছে এটা কিন্তু দুটো পার্টে বিভাজিত হবে, এটা 2 ওহম আর এটা কিন্তু 2 ওহম, অর্থাৎ এই যে 4 ওহম আছে এটা দুটো পার্টে বিভাজিত হচ্ছে, এটা 2 ওহম 2 ওহম। আচ্ছা এরপরে দেখো বলছে যে এই যে দুটি অংশ রয়েছে সেটা কিন্তু আবার সমান্তরাল সমবায়ে কিন্তু যুক্ত হবে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি, যে আর ইকুয়ালস টু কী হয়, অর্থাৎ তুল্যরোধটা কী হয় R1 + R2, মনে আছে? দেখো সমান্তরাল সমবায়ের তুল্যরোধটা কী হচ্ছে R1 + R2। আচ্ছা দেখো এটা কিন্তু এটা হচ্ছে, দেখো এটা এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা, আর যদি সমান্তরাল সমবায় বলে তখন আমাদের কিন্তু তার তুল্যরোধটা এইভাবে আসবে, দেখো 1/R = R1 + R2। এই হচ্ছে দুটো কিন্তু ফর্মুলা। এবার তুমি চিন্তা করো এই ক্ষেত্রে লক্ষ্য করে দাও, আমরা যদি বলি এই ক্ষেত্রে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে, এটা এই দেখো শ্রেণী সমবায়ের সূত্র হচ্ছে এটা R1 + R2 + R3, এরকম কিন্তু অনেকগুলো যোগ করতে লাগে। আর যখন সমান্তরাল বলো তখন তোমার আমাদের উল্টো লিখতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে R1 এর মান কত আছে, এত 2 অর্থাৎ 1/2, R2 এর মান কত আছে 2 অর্থাৎ 1/2। তাহলে যোগ করলে আমাদের কত আসছে, দেখো এখানে আসছে হাফ, অর্থাৎ লসাগু 1 + 1 দ্যাট ইজ কল 2/2, কাটলে এবার কী আসছে 1, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে তুল্য রোধটা কিন্তু 1 আসছে, অর্থাৎ আমরা বলতে পারি 1/R = 1। তাহলে দ্যাটস ইমপ্লাই চিহ্ন আমরা যদি দিই তাহলে আমরা বা দিয়ে যদি লিখি তাহলে আমরা কী পাচ্ছি, আর এন মান পাচ্ছি 1 ওহম, বা সেটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ আর এর মান আমাদের কী আসছে, দেখো 1 ওহম আসছে। আমরা যদি বলি এটা সমান্তরাল সমবায়, তাই না? এবার যদি আমরা বলি যে এটা যদি বলি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হবে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্স আসছে। আর একটা বিষয় লক্ষ্য করে দেখো টোটাল ছিল 4, যদি ডায়ামিটার বরাবর বলি, এই বৃত্তের ডায়ামিটার বরাবর অর্থাৎ তার ব্যাস বরাবর যদি বলি, তাহলে এই 4টাকে দুটো টুকরো ভাগ করতে হবে, অর্থাৎ 2 ওহম এবং 2 ওহম কিন্তু তাদের রেজিস্ট্যান্স বা আমরা বলতে পারি তাদের যে রোধটা সেটা কিন্তু বেরোবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 2 করে কিন্তু বেরোলো, আর আমরা যদি সেটা সমান্তরাল সমবায় ফেলি তাহলে কিন্তু আমাদের এটা 1 চলে আসছে। ওকে চলে আসছে। দেখো নেক্সট প্রশ্ন, দেখো তাহলে আমাদের এই যে প্রশ্নটা আছে তাহলে আমরা কী করলাম, দেখো সমান্তরাল সমবায়ে ফেললাম,
1 বাই, দেখো ফর্মুলাটা আবার খেয়াল করবে, দেখো আমরা কি বলবো, দেখো 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, এটা কিন্তু আমরা বলবো সমান্তরাল। আর শ্রেণীতে বললে কিন্তু যোগ হয়ে যাবে, 1 বাই এটা কি হবে, শুধুমাত্র এই যোগটা হবে, এটা হচ্ছে শ্রেণী আর সমান্তরালের ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করার ফলে কি আমাদের আসলে দেখো 1 এলো কিন্তু, হ্যাঁ। এবং এটা একটু ডিফারেন্স লেভেলের এক্সেপশনাল, একটু তোমাদের জন্য একটু হার্ডই বলবো তোমাদের ক্লাসের জন্য। তো এই ক্ষেত্রে 1 কীভাবে আসলো, এটা 4 ছিল, 4টা দুটো খণ্ডে বিভাজিত হলো, 2 আর 2, তাহলে আমরা এখানে 1/2 প্লাস 1/2 করলাম, ক্যালকুলেশন করলে আমাদের 1/1 আসছে, তো আলটিমেটলি আর এর মান কিন্তু আমাদের 1 চলে আসছে, অর্থাৎ বৃত্তের ব্যাস বরাবর কিন্তু তার রোধ হচ্ছে কিন্তু 1 ওহম। ওকে, চলে আসছে দেখো নেক্সট 5 নম্বর, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। দেখো অ্যান্সারটা হবে, দেখো এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম, এখানে দেখো দুটো ইলেকট্রন দিলাম, তারপরে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা যে 6টা করলাম, তো আলটিমেটলি দেখো এক্ষেত্রে আসছে, তো দেখো এই যে অ্যান্সারটা। ওকে, আচ্ছা চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। দেখো নেক্সট প্রশ্ন বলছে যে সোডিয়াম এর অথবাতে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। দেখো সোডিয়াম ক্লোরাইড বলতে কি, যার সংকেত হচ্ছে কি NaCl, তাই কি না? দেখো সোডিয়াম ক্লোরাইড বলতে কি, এর সংকেত হচ্ছে NaCl, তাই তো। আচ্ছা এই দেখো এই যে NaClটা আছে, এটা কিন্তু দুটো পার্টে বিভাজিত হচ্ছে, একটা হচ্ছে Na প্লাস, একটা Cl নেগেটিভ, রাইট। তো দেখো যেখানে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে সোডিয়াম আয়ন, আর এটা হচ্ছে কি, এটা কি বলতো, এটা হচ্ছে ক্লোরিন আয়ন, আচ্ছা, যেটাকে আমরা ক্লোরাইড আয়ন বলি। তো এর মধ্যে শক্তিশালী তড়িৎ আকর্ষণ বল কিন্তু কাজ করছে। এই যে শক্তিশালী আকর্ষণ বল যেটা রয়েছে, এই শক্তিশালী আকর্ষণ বলের কারণে কিন্তু সোডিয়াম ক্লোরাইড স্ফটিক জালিকা, দেখো এর আগেও একটা একই রকম প্রশ্ন কিন্তু এলো, স্ফটিক জালিকা অত্যন্ত কঠিন হয়, ঠিক আছে, স্ফটিক জালিকা বলে একটা বিষয় হয়, এবং এর গলনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়। অন্যদিকে গ্লুকোজ, এটা হচ্ছে কি সমযোজী যৌগ, যেখানে অণুগুলির মধ্যে কী হয় বলতো, আমরা ক্লাস 11-12 কেমিস্ট্রিতে গিয়ে পড়বো ভ্যান্ডার ওয়ালস, ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস বলে একটা সায়েন্টিস্ট আছে, দেখবা ভ্যান্ডার ওয়ালস এর ফোর্সের কথা বলা হয়, অর্থাৎ ভ্যান্ডার ওয়ালসের বলের কথা বলা হয়। সেই বল কিন্তু কার মধ্যে কাজ করছে বলতো, আমরা বলবো যে গ্লুকোজ একটি সমযোজী যৌগ, যেখানে অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। এই দুর্বল বলের কারণে গ্লুকোজের স্ফটিক জালিকা তুলনামূলকভাবে কী হয় বলতো, কম কঠিন হয়, ঠিক আছে, যেহেতু দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করছে, তার জন্য গ্লুকোজের স্ফটিক যে জালিকা রয়েছে সেটা তুলনামূলকভাবে কম কঠিন হয় এবং গলনাঙ্কও কিন্তু কম হয়। বুঝতে পারলে তো, এই হলো আমাদের ব্যাখ্যা। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে কি আছে, দেখো এখানে বলছে যে, দেখো বলছে, দেখো 3-6 নম্বর, নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী এবং আর সমযোজী যৌগ শনাক্ত করো। দেখো তড়িৎযোজী যৌগ যদি বলি, তাহলে তড়িৎযোজী যৌগ দেখো LiH, তাই না, একটা তড়িৎযোজী যৌগ LiH হলো, আর একটা LiH হতে পারে তড়িৎযোজী যৌগ, আর KCl, তাহলে এটা হবে KCl, বাস এই কটাই কিন্তু তড়িৎযোজী যৌগ। আর এখানে দেখো সমযোজী যৌগ বলছে, তো সমযোজী যৌগের মধ্যে তুমি অ্যামোনিয়াটা করতে পারো, হ্যাঁ অ্যামোনিয়া করা যেতে পারে, NH3। আর তারপরে দেখো এখানে আমাদের আর একটা আছে C2H6, এটাও কিন্তু আমরা সমযোজী যৌগের মধ্যে ফেলতে পারি। তারপরে সমযোজী যৌগের মধ্যে একটা NH3 আসলো, আর একটা আসলো দেখো C2H6, আর তড়িৎযোজী যৌগের মধ্যে LiH এবং KCl। তারপর দেখো 7 নম্বর, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, সমিত রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তপ্ত বলতে গরম সোডিয়ামের উপর দিয়ে যদি শুষ্ক অ্যামোনিয়া গ্যাস তুমি পাঠাও, তাহলে কী হবে বলো তো, পাঠালে পারে সোডিয়াম অ্যামাইড বলে একটা পদার্থ, নাম হচ্ছে কি বলো, সোডিয়াম অ্যামাইড বলে একরকম পদার্থ উৎপন্ন হবে, এবং তার পাশাপাশি কী বলতো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এর সমীকরণটা সম্ভবত এরকম হবে, সম্ভবত 2Na প্লাস লিখবো হচ্ছে 2NH3, হ্যাঁ। এই যে পার্টটা তীরচিহ্নতে আমি লিখলাম, দেখো এখানে আলটিমেটলি Na পদার্থটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড, হ্যাঁ ঠিক, NH2 উৎপন্ন করবে এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন উৎপন্ন করবে। আচ্ছা ব্যালেন্স শিটে আমাদের এখানে একটা 2 দিলে মিলে যাচ্ছে। আচ্ছা এই যে পদার্থটা, এই পদার্থের নামই কিন্তু আমি বললাম কি বলতো, সোডিয়াম অ্যামাইড, নাম কি সোডিয়াম অ্যামাইড, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, এই হচ্ছে রাসায়নিক সমীকরণ, আমরা এখানে লিখে দিলাম একদম ডিটেলস, ফুল অ্যান্ড ফুল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। 3-8 নাম্বার দেখা বলেছে, এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত, প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লিখতে বলছে। আচ্ছা কপার উপস্থিত এরকম একটা সংকর ধাতু, কপার বলতে কি, দেখো কপার বলতে কিন্তু Cu বোঝানো হচ্ছে, মানে তামার কথা এখানে বলা হচ্ছে। কপার শব্দটা কিন্তু কিপ্রাম থেকে আসছে, কুপ্রাম অর্থাৎ Cu এখানে কিন্তু আসছে। তো আমরা বলতে পারি দেখো পিতল, তো পিতলের মধ্যে তো কপার থাকবে পিতলের মধ্যে, তাই না। এই পিতলের মধ্যে কি থাকে, দেখো কপার থাকছে, অর্থাৎ তামা থাকছে, প্লাস দস্তা বলে একটা জিনিস হয় তোমরা জানো। আচ্ছা তামার কপার কিন্তু একই জিনিস, আমি এখানে তামা লিখলাম, এটা একটা বিষয় গেল। এটি কী কাজে ব্যবহার করে, দেখো পিতলের কি, তোমাদের বাড়িতে দেখো পিতলের বাসনপত্র আছে,
তাই কি না? এই যে তারপরে বিভিন্ন টাইপের দেখবা যে পিতলের স্যানিটারি সিস্টেম হতে পারে, তারপরে আরও অনেক যেটা আসবাবপত্রর মধ্যে অনেক রকম ডিজাইন ফিজাইন ইত্যাদি পিতলে ব্যবহার করা হয়। মেনলি পরীক্ষায় তুমি লিখতে পারো যে বাসনপত্রের জন্য ব্যবহার করা হয়। এবার দেখো মেন আরেকটা বলতে পারি যে আরেকটা ব্রোঞ্জ বলে একটা পদার্থ হতে পারে, এটাও কিন্তু তোমার আলটিমেটলি সেই তামা, অর্থাৎ আমরা বলতে পারি যে এই কপার এবং কপারের সাথে সাথে কিন্তু একটা পদার্থ হচ্ছে টিন, এই দুটোর সহযোগে কিন্তু তৈরি হচ্ছে। এবার ব্রোঞ্জের ক্ষেত্রে কী হয়, তোমরা জানো যে মেডেল পাও না স্কুলে, মেডেল ফেডেল দেয়, তারপরে মূর্তি, তারপরে ঘন্টা, বিভিন্ন রকম অলংকার তৈরি করতে কিন্তু এটা ব্যবহার করা হয়। একদম কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো এই ক্ষেত্রে দেখো যে টিন যেটা আছে এটা টিন আর কি হচ্ছে বলো তো, এই ক্ষেত্রে তামা ইউজ হচ্ছে যেটা ব্রোঞ্জ, আর একটা কী হচ্ছে বলো তো, আরেকটা হচ্ছে কপার এবং দস্তা ইউজ হয়ে পিতল উৎপন্ন হচ্ছে। 3-8 দেখো অথবা তো বলছে খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। একদম সিম্পল একটা প্রশ্ন। দেখো আমরা প্রথমত গঠনভাবে বলতে পারি যে প্রাকৃতিকভাবে গঠিত অজৈব পদার্থ যার একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং কী বলতো একটা গঠনগত স্ফটিকের গঠন থাকতে পারে, তাকেই কিন্তু আমরা বলতেছি খনিজ পদার্থের। দেখো এই যে খনিজ পদার্থের একটা স্পেশাল রূপ, যা থেকে আমরা কী বলতো খুব সহজে যদি ধাতু নিষ্কাশন করতে পারি এবং সেটা যদি আমাদের সুবিধাজনক লাভজনক হয়, তবেই সেটাকে কিন্তু আমরা আকরিক বলবো। অর্থাৎ খনিজের থেকে কিন্তু আকরিকের উৎপত্তি হচ্ছে, তাই না? আচ্ছা দেখো এবার বলবো যে দেখো সব খনিজ থেকে কিন্তু কি বলবো যে ধাতু নিষ্কাশন কিন্তু করা যাচ্ছে না, কিন্তু সব আকরিক থেকে কিন্তু আলটিমেটলি আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। এবার তুমি উদাহরণ হিসেবে বলতে পারো যেরকম খনিজের মধ্যে যে কোয়ার্জাইট, ফেলসপার এরকম হতে পারে খনিজ পদার্থ। আর যদি আকরিক বলো, আকরিক বলতে কীরকম, যেরকম ধরো বক্সাইড হতে পারে যেটা অ্যালুমিনিয়াম আকরিক হয়, তারপরে হেমাটাইট, লিড হেমাটাইট, এগুলো কি এটা হচ্ছে লোহার আকরিক। বাস পার্থক্য হয়ে গেল। তারপর চলে আসে দেখো নিচে 9 নম্বর, কীভাবে নিচের পরিবর্তনটি সম্পূর্ণ করা যায়। একদম রিল্যাক্স থাকো, দেখো নিচের বিক্রিয়াটা আমাদের সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে না অনেকগুলো প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো আমরা বলতে পারি যে এই যে টপিকটা আমরা বলতে পারি ইথেন, তাই না? দেখো C2 এবং H4 তাই না, এটা হচ্ছে ইথেন। তো এই ক্ষেত্রে ইথিলিন আমরা ইথিন তাই না, এর সঙ্গে আমরা দেখো তাহলে আমি এখানে দুটো ইকুয়েশন দিচ্ছি, হ্যাঁ, দুটো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথমত এই তীর চিহ্নের এখানে তুমি হাইড্রোজেন চালনা করতে পারো এবং তার পাশাপাশি কী বলো তো, তার পাশাপাশি তোমাকে এটা নিকেল বলে একটা পদার্থ দিতে লাগবে এবং 200 থেকে মোটামুটি ধরো 300 ডিগ্রি সেলসিয়াস দিতে লাগবে। এই কন্ডিশনটা যদি দাও তাহলে কিন্তু আলটিমেটলি এই পদার্থটা কিন্তু উৎপন্ন হবে। দেখো এই পদার্থটার নাম কী বলো তো, এটার নাম হচ্ছে ইথেন, তাই না? ইথেন উৎপন্ন হবে, ইথেন, যার সংকেত কী বলো হচ্ছে C2H6, এটা কিন্তু উৎপন্ন হবে। তাহলে এটা একটা কন্ডিশন, অর্থাৎ হাইড্রোজেন নিকেল চূর্ণ এবং যেটাকে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করতে পারো। আচ্ছা আর একটা ট্রান্সফরমেশন তুমি এটাও দিয়েও করতে পারো, ক্লাস 11-12 গিয়ে তুমি আরও এগুলো শিখবে। তো যেটা দেখো আমার মনে হচ্ছে যে তুমি এটাকে অর্থাৎ C2H4 তো হ্যাঁ, এটা আরেকটা কন্ডিশন দিতে পারো, এটা তুমি হাইড্রোজেন চালনা করতে পারো। দেখো এই পরিবর্তনটা কী বলে, দেখবা তোমাদের বইতে দেখবা আছে অ্যাসিটিলিন রয়েছে, সেই অ্যাসিটিলিনকে আমরা বলতাম না যে হাইড্রোজেন নিকেল দিতে হবে এবং 160 ডিগ্রি দিতে হবে, দেওয়ার পরে আলটিমেটলি কিন্তু আমাদের এই যে দেখো প্রথমত কী হয় অ্যাসিটিলিনকে আমরা যদি এই উপাদানগুলো দিই অর্থাৎ হাইড্রোজেন নিকেল এবং 160 ডিগ্রি যদি সেলসিয়াস উত্তপ্ত করি, তাহলে আলটিমেটলি সেটা কী উৎপন্ন করছে তুমি চিন্তা করো। এটা দেখো তাহলে প্রথম একটা রিয়াকশন পাচ্ছি, সেটা কি বলতো ইথিলিনের বিক্রিয়া, যেটা হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া বলা হয়। এবার দেখো হাইড্রোজেনের সঙ্গে যেটা দ্রুত বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার মাধ্যমেও তুমি কি করতে পারো বলতো, ইথিনটাকে তুমি কি ডাইরেক্ট কিন্তু তুমি ইথেনে কনভার্ট করতে পারো, নিকেল হাইড্রোজেন এবং 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, সেভাবেও করা যেতে পারে। আর একটা ফরমেশন আমরা কিন্তু অ্যাসিটিলিনের যে বিক্রিয়া রয়েছে সেই অ্যাসিটিলিনটাকে হাইড্রোজেন নিকেল 160 ডিগ্রি সেলসিয়াসে সেটাকে ইথিনের পরে কনভার্ট করে কিন্তু আমরা আলটিমেটলি ইথিনে পরিণত করবো। তো অর্থাৎ এটা কিন্তু অতটা গ্রহণযোগ্য না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট বেশি, অর্থাৎ এটাই কিন্তু আমরা বলতে পারি। আর এই রিয়াকশনটাই দেখো তোমাদের যেটা বলে সেটা হচ্ছে কি, এটাকে বলে ইথিলিনের কি বলে বলো তো, ইথিলিনের বলে কি বলো তো হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া, এটা হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া বলা হয়। অর্থাৎ হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি এটা করতে পারি, অর্থাৎ টোটাল কনফিউশন ক্লিয়ার করলাম। এটা একটা পথে হতে পারে কিন্তু রাইট পথ, এটা দুটোই রাইট পথ, আমার কাছে দুখানা রাইট পথ, কিন্তু এটা কিন্তু বেশি অ্যাকসেপ্টেবল। তো তোমাদের বইতে দুটো রিয়াকশন আছে, দুটো প্রসেসই আছে। দেখো একটা হচ্ছে অ্যাসিটিলিনের সঙ্গে আমরা কী করবো, অ্যাসিটিলিনটাকে কনভার্ট করবো হাইড্রোজেন নিকেল এবং 160 ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ করার পরে আমরা সেটাকে ইথিনে পরিণত করবো এবং সেই ইথিনটাকে আবার কী করবো, হাইড্রোজেন নিকেল এবং 160 ডিগ্রি সেলসিয়াসে সেটাকে আমরা ইথেনে পরিণত করবো। এটা একটা কন্ডিশন হতে পারে। আর আরেকটা যেটা আছে সেটা কি, এটা বলবো হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া, যেটা ইথিলিনের সঙ্গে কী করবো,
হাইড্রোজেন রিয়াকশন করবো নিকেল 200 ডিগ্রি 300 ডিগ্রি সেলসিয়াস করলে সেটা কিন্তু ডাইরেক্ট ইথেনে পরিণত হচ্ছে। তো এরকম হচ্ছে বিষয়টা। উঁচু ক্লাসে গিয়ে এই তর্কমূলক প্রশ্ন অনেক পাবা এবং অর্ধেল প্রসেস পাবা, তো সবই কিন্তু গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়। দেখো দেখো তারপর বলছে দুটি জৈব ভঙ্গুর যেটাকে বলছে বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। দেখো যদি বায়ো নন ডিগ্রেডেবল বলতো তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট প্লাস্টিক বা পলিথিন বা প্লাস্টিক এরকম বলতে পারতাম। এখানে কিন্তু জৈব ভঙ্গুর মানে যেটা ভেঙে যাচ্ছে সেটা কাগজ হতে পারে, তারপরে সবজির খোসা টোসা ইত্যাদি বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে ধীরে ধীরে ভেঙে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই ক্ষেত্রে তুমি স্টার্চ বলতে পারো, যেটা এই স্টার্চ বলতে স্টার্চ ভিত্তিক পলিমার হতে পারে। দেখো এই পলিমারগুলি ভুট্টা, আলু বা অন্যান্য শস্য থেকে তৈরি হয়। তারপরে দেখো এগুলি সাধারণত খাদ্য প্যাকেজিং এবং কৃষিকাজে ব্যবহৃত হয়। তাছাড়া তুমি সেলুলোজ বলতে পারো, সেলুলোজ থেকে তৈরি বলতে পারো যেরকম কাগজ সেলুলোজ থেকে তৈরি। দেখো সেলুলোজ থেকে তৈরি হচ্ছে কি কাগজ, রেয়ন, সেলুলয়েড। আবার প্রোটিন ভিত্তিক বলতে পারো যেরকম প্রোটিন ভিত্তিক দুধ, সয়াবিন, এরকম প্রচুর আসতে পারে। যেরকম পলিহাইড্রক্সি অ্যালকায়নেট বলে একটা পদার্থ হতে পারে যেটা ব্যাকটেরিয়া উৎপাদিত একটি পলিমার। এরকম প্রচুর উদাহরণ হতে পারে, বুঝতে পারলে। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। এরপরে বিভাগ ঘয়ের প্রশ্ন। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প লক্ষণীয়। 4-এর 1 নম্বর অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। দেখো অ্যাভোগাড্রোর সূত্রতে আমরা বলি যে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সেটা কিসে হয়? তাপমাত্রা এবং চাপে। তাহলে আমরা বলবো যে সমান তাপমাত্রা এবং সমান চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা কি বলবো অ্যাভোগাড্রোর সূত্র? সমান তাপমাত্রা এবং সমান চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা কিন্তু আরও অন্যভাবেও এটা কিন্তু বলা যেতে পারে। এর ওই সূত্রটার অনেক রকমের ভার্সন কিন্তু পাওয়া যায়। নেক্সট দেখো এখানে বলছে যে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়, সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও। দেখো নর্মালি তুমি বলতে পারো যে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা, কারণ শুষ্ক বায়ুর মধ্যে কি রয়েছে? একদম পিওর বাতাসটাই রয়েছে। আর আর্দ্র বায়ুর মধ্যে কি রয়েছে? দেখো বাতাসের সাথে সাথে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। যেহেতু জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প থাকার জন্যই কিন্তু আর্দ্র বায়ুটা হালকা হয়। আর বাতাসের মধ্যে অনেক উপাদান রয়েছে যেগুলো কিন্তু জলীয় বাষ্পের থেকেও ভারী হয়, তাই না? তুমি দেখবা যে কোনো জায়গায় রান্না করলেও দেখবা যে সেই জিনিসটা কিন্তু দেখবা যে যেটা হালকা জিনিসটা কিন্তু উপরের দিকে উঠতে থাকে, তাই না? আচ্ছা আমরা যদি এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ক্যালকুলেশন যদি করি, তো তুমি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। দেখো শুষ্ক বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেন। আর্দ্র বায়ুতে কী থাকে? জলীয় বাষ্প থাকে। এই দেখো জলীয় বাষ্প, নাইট্রোজেন, এর উপর তুমি গাণিতিক হিসাব করতে পারো, ঠিক আছে? গাণিতিক হিসাব করতে পারো, ঠিক আছে? গাণিতিক হিসাব করার পরে সেটা তুমি দেখাতে পারো, ওভাবেও হবে, ঠিক আছে? অবশ্যই গাণিতিক হিসাবটা করবো। তবে একটা ক্যালকুলেশনে দেখায় যে সম্ভবত এরকম একটা ক্যালকুলেশন আমি অনেকদিন আগে দিয়েছিলাম। দেখো আমরা সেই ক্ষেত্রে কী করবো যে আলটিমেটলি এই যে শুষ্ক বায়ু যেটা আছে, শুষ্ক বায়ুর দেখো ক্যালকুলেশনে 29 আর্দ্র বায়ুটা চলে আসবে। আর্দ্র বায়ু চলে আসবে হচ্ছে তোমার 27.3 বলে একটা অপশন আমরা অনেকদিন আগে বের করছিলাম। আর তোমার শুষ্ক বায়ুর ক্ষেত্রে সেটা কিন্তু আলটিমেটলি তোমার সেটা কিন্তু বেরোয় যাচ্ছে 29, অর্থাৎ শুষ্ক বায়ুটা কিন্তু বেশি, আর্দ্র বায়ুটা কম। এরকম একটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ করা যায়। অবশ্যই নেক্সট বলবো। দেখো বলছে যে 4-2 নম্বর একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেন উপস্থিতিতে পূর্ণ হলে কোন বিক্রিয়াটি উদ্ভূত থাকবে? উদ্ভূত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কোন পদার্থটা এক্সট্রা পড়ে আছে। তো দেখো আমরা বিক্রিয়াটি অবশ্যই বলতে পারি যে ম্যাগনেসিয়াম, যেহেতু বলছে না, চলো আমরা এটা অনেক বড় একটা বিষয় আমি ভাববো। তো প্রথমত আমাদের ভাবতে হবে যে ম্যাগনেসিয়াম বলতে এমজি, আর বলছে যে অক্সিজেন সহযোগে যদি পড়ে তাহলে ঠিক আসবে এমজিও। ব্যালেন্স শিটের জন্য আমাদের এখানে 2 দিয়ে দেয়, এখানে 2 দিয়ে দিই, বাস রিয়াকশন হয়ে গেল। এইবার দেখো ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা আমরা বলতে পারি যে 1/24, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.04167, তাই তো? আচ্ছা এটা গেল। আর এখানে অক্সিজেনের যেটা আসবে 0. অর্থাৎ আমরা 16 বলতে পারি। তো 16-র ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এটা দেখো 16-র ক্ষেত্রে অঙ্কটা যথেষ্ট লেভেলের কিন্তু দিচ্ছে, তাই না? তো অক্সিজেনের মোল সংখ্যা দেখো 0.05/32, এটাকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি 0.0। অঙ্কটা যথেষ্ট লেভেলের আছে, তো হাট মনে হচ্ছে হাট। তো এটা বেরোলো। দেখো বিক্রিয়ার যে সমীকরণ আছে সেই সমীকরণে দেখো 2টো ম্যাগনেসিয়াম, তারপরে দেখো অক্সিজেন আছে আর 2টো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, তাই না? তাহলে বলতে পারি যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন যেটা আছে, তাহলে সেটার পরিমাণ আমাদের বের করতে হবে। লক্ষ্য করো দেখো এই যে এতটুক ম্যাগনেসিয়ামের জন্য দেখো অক্সিজেন লাগছে কিন্তু আমাদের এটা, তাই না? এতটুকু ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন লাগছে আমাদের এটা। আচ্ছা এটাকেই এখন আমাদের সিম্পলভাবে ক্যালকুলেশন করতে হবে, যদি অঙ্কটা যথেষ্ট লেভেলের অঙ্ক। তো দেখো এখানে আচ্ছা আমরা বলতে পারি, দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে দেখো এটার জন্য, অর্থাৎ
এটা আসছে আমাদের এটার জন্য। তো এই টপিকটাকে আমাদের আলটিমেটলি 0 খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে হবে। এই টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে আমাদের। ভাগ করলে আমাদের এই যে একটা রেজাল্ট হবে 0.02835। আচ্ছা, অক্সিজেনের পরিমাণ কিন্তু আমাদের এটা আছে, এরপর বেস করে আমাদের আগাতে হবে। আচ্ছা, এরপরে আমাদের চিন্তা করতে হবে, দেখো 0 অর্থাৎ ম্যাগনেসিয়ামের পরিমাণ যেটা আসবে, তো আলটিমেটলি আমরা বলতে পারি 0.04167। এখান থেকে আমাদের 0.020835 বিয়োগ করতে হবে। এই টোটালটাকে আবার আমাদের 24 গ্রাম ম্যাগনেসিয়ামের করতে হবে। তো আলটিমেটলি ক্যালকুলেশনগুলো 0.5 গ্রামের মতো কিন্তু আমাদের এসে যাচ্ছে। যাই হোক, ক্রিটিক্যাল ক্যালকুলেশনই দিছে, দেখো অ্যান্সার 0.5 গ্রাম হবে। তাও তোমরা একবার মিলিয়ে নিও। হ্যাঁ, তোমরা অবশ্যই খাতাতে করবে মিলিয়ে দিবে, দেখবে যে কেমন আসছে উত্তরটা। এটাই আমি বলবো না যে এটাই অ্যান্সার, তো তোমরা অবশ্যই করো। করার পর অবশ্যই কমেন্টে বলো যে কত এলো। তারপর চলে আসে দেখো নেক্সট প্রশ্নতে। এর দেখো অথবা প্রশ্ন বলছে যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এবার এই প্রশ্নটা দেখো অথবার অঙ্কটা কিন্তু আবার ইজি হয়েছে, অনেক ইজি হয়েছে। এটা যদি একটু হার্ড লেভেলের, কিন্তু এটা অনেকটা ইজি হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা বলবো যে প্রথমত ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে সেটা হচ্ছে কি HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো CaCl2 H2O এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাই না? আচ্ছা, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তোমাদের বইতে দেখবে এটা পেয়ে যাবে প্রশ্নটার অ্যান্সার। দেখো প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেটের যে পরিমাণ সেটা হবে কত বলো তো 1.5 মোল, তাই না? 1.5 মোল, যেটাকে আমরা 100 দিয়ে গুণ করলে আমাদের আলটিমেটলি 150 গ্রাম। দেখো উত্তর কিন্তু 150 গ্রাম চলে আসবে ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসছে দেখো 150 গ্রাম, এটা আসবে উত্তর তোমাদের বইয়েরই অঙ্ক। নেক্সট দেখো 8.3, একটি রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁকা রাখা হয় কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গামার মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা বলবো যে রেল লাইনের গ্রীষ্মকালে দেখো যখন প্রচণ্ড গরম পড়ে তখন কী হয়, রেল লাইনের যে এই যে ইস্পাত যেগুলো আছে, লোহাগুলো যেগুলো আছে, গ্রীষ্মকালে উত্তপ্ত হয়ে কী হয়, প্রসারিত হতে পারে। এবার প্রসারিত হলে পরে সেটা কী হতে পারে, বেঁকে যেতে পারে। যদি ফাঁকা না রাখা হয় তাহলে প্রসারণের ফলে সেই লাইনগুলো বেঁকে যেতে পারে এবং অনেক সময় ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আর নেক্সট বলছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এটা কে বললো? তো দেখি এটা বলা হবে আলফা =β/2 =γ/3 হবে, বাস হয়ে গেল। নেক্সট দেখো অথবাতে আরেকটা অঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বাবা সেই প্রশ্ন হয়েছে। তো এবার প্রশ্ন যথেষ্ট ম্যাথমেটিক্স দিয়েছে, তো অনেকের কাছে এই প্রশ্নটা যথেষ্ট হার্ড মনে হবে, কারণ এত নিউমেরিক্যালগুলো একটু ডিফারেন্স লেভেলের আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। যথেষ্ট ভাবার প্রশ্ন, মাথা ঠিক না থাকলে প্রবলেম। প্রশ্নটা কিন্তু মাধ্যমিকভাবে যথেষ্ট লেভেলের হয়েছে। আমি বলবো যে কঠিন না সোজা বলা খুব চাপ, আমি বলবো যথেষ্ট লেভেলের, কঠিনই বলবো যে একদম ইজি না, কারণ প্রচুর ম্যাথমেটিক্স দিয়েছে। যারা নিউমেরিক্যাল ভালোবাসো, অঙ্ক ভালোবাসো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলেও এত চাপ একটা বিষয় হয়ে যায়। ক্লাস 11-12 ফিজিক্সে সেরকম প্রচুর ম্যাথ করতে লাগে। চলো দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা মেন ফর্মুলা ইউজ করতে হবে, দেখো তাপমাত্রার পরিবর্তন ডেলটি আমরা যেটা বের করি না, সেটা কী করি, এটা হচ্ছে T2। ক্লাস 11-12 ফর্মুলা হচ্ছে T2 - T1 বের করি, সেটা হচ্ছে ডেলটির মাধ্যমে আমরা বের করি, তাই না? আচ্ছা, এটা একটা গেল। এবার যদি বলি যে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা গামা, সেটা হচ্ছে কি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কর বদলে আমি বলবো যে এই প্রশ্নটা সলভ করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে প্রচুর ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রথমত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করতে হবে আমাদের। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অবশ্য 2 আছে, 36×10⁻16। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে যে সম্পর্ক থেকে বের করতে হবে। দেখো আলফা আমরা কী বলতে পারি, γ/3। বাস এখানে তুমি কী করবে বলো তো, জাস্ট মানটা আমাদের বসিয়ে দিতে লাগবে, অর্থাৎ গামার জায়গাটা এই মানটা বসিয়ে দাও, তাহলে গামার জায়গায় এই মানটা বসিয়ে দিলে কী আসবে, দেখো লিখবো 36×10⁻⁶ / 3। ক্যালকুলেশন করলে আমাদের এটা বেরোবে, দেখো এটা বেরোবে, এখানে লিখি, হ্যাঁ 12×10⁻⁶, এটা একটা বেরোলো। এইবার নেক্সটে আসছে, দেখো নেক্সটে রডের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা আলফার মানটা বের করলাম, বাস এইবার কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দৈর্ঘ্যবৃত্তি সেটা হচ্ছে ΔL, আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে কি ফর্মুলাতে বলে L1 × আলফা ইন্টু যেটা বৃদ্ধি পাচ্ছে এই যে ডেলটি লিখছিলাম না, এই ডেলটি, বাস এখানে মানটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। অর্থাৎ 20 × 12 ইন্টু বলবো 10⁻⁶ ইন্টু বলবো 100। আমি খুব প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রশ্নটা ভালো করে দেখিও নি, ডাইরেক্ট সলভ করছি কোনো প্রিপারেশন ছাড়াই, তো যে কারণে কিন্তু এরকম হচ্ছে। এবার আমি যদি প্রিপারেশন নিয়ে আসতাম তো আমি অনেক বড় ভাষণ দিয়ে অঙ্কগুলো করতে পারতাম, কিন্তু অঙ্কগুলো কিন্তু আমি ডাইরেক্ট করতেছি, যে কারণে আমার একটু টাইম লেগে যাচ্ছে। চলো দেখো ডাইরেক্ট প্রশ্নটা, আমি কিন্তু প্রশ্নটা দেখি না, জাস্ট প্রশ্নটা পেয়ে ডাইরেক্ট সলভ করছি।
তো তোমরা অবশ্যই উত্তরগুলো মিলাবা, হ্যাঁ, তোমরা নিজেরাও সলভ করো। দেখো ডেল এল মানে কী হবে, আলফা ইন্টু L1 ইন্টু আলফা ইন্টু ডেল টি, বা সেখানে 20 ইন্টু 12 ইন্টু 10⁻6 ইন্টু 100। এই যে মানগুলো আছে এই মানগুলো জাস্ট বসাও, বসানোর পরে এই ক্যালকুলেশনগুলো দেখো 0.024, দেখো একটা সেমি একটা দৈর্ঘ্য পাচ্ছি। বাস এটাই কিন্তু আমরা বলতে পারি এটাই 0.02, এটা সেমি একটা বেরোলো, এটাই আমি ডাইরেক্ট অ্যান্সার বলতে পারি না, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। আচ্ছা এখানে কি চাইছে, রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। দেখো কোশ্চেনটার মধ্যে কতটা দিল, তাই না? তাহলে এটা তো আমার বৃদ্ধি পেলো, তাই না? আমাদের আগে কত ছিল, আগে ছিল 20, তাহলে আমরা 20-র সাথে এখন এই পার্টটা যোগ করে দেবো। কোন পার্টটা বলো তো, 0.024। 11-12 ফিজিক্স তাপ গতিবিদ্যা তাপের অনেক চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন এটা এখানে আছে। যাই হোক এখানে আসবে দেখো 20.024 cm। যারা অঙ্ক করো ঠিক আছে, নাহলে এই অঙ্কটা এই প্রশ্নটা করবো সব থেকে ভালো। আর অঙ্ক করলে কিন্তু এরকম ক্রিটিক্যাল ক্যালকুলেশন করে আনতে হবে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, তো অবশ্যই নিজে নিজে করো, দেখো আমার সাথে মিলছে কিনা। ওকে নেক্সট দেখো 4 নাম্বার, প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে অপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। এটা দেখো একটি আয়তাকার কাচের ফলকের দুটি সমান্তরাল পৃষ্ঠতল থাকে, আমরা জানি। ধরো এরকম আমরা দুটো তল ভাবতে পারি। তো যখন বলছে যে কোনো আলোক রশ্মি ফলকের প্রথম পৃষ্ঠে, ধরো এরকম একটা পৃষ্ঠে পড়লো, তখন সেটি প্রতিসরণের পর আবার পৃষ্ঠে দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হতে পারে, এটা ঠিক। যেহেতু পৃষ্ঠ দুটি সমান্তরাল, তাই না? দেখো এই যে পৃষ্ঠটা যেটা আছে এটা সমান্তরাল, তাই বলতে পারি যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আপতন কোণ, যেটা আমরা আসছে কিনা আপতন কোণ আর প্রতিসরণ কোণ, সেটা কিন্তু সমান হতে পারে। এবং নির্গত রশ্মি এবং আগত রশ্মি সমান্তরাল হতে পারে। বাস এরকমই হচ্ছে যুক্তি। নেক্সট অথবা দিয়ে লিখবো, দেখো একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, তারপর বলছে দেখো প্রতিসরণ কোণ এ, প্রিজমের একটি প্রতিসরক তলে আলোক রশ্মি লম্বভাবে হলো, আলোক রশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল এই বছর মাধ্যমিকের জন্য। দেখো এখানে বোঝার মতো কি আছে, দেখো আলোক রশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা প্রতিসরণ লম্বভাবে, দেখো লম্বভাবে এই যে সলিউশন হয়ে গেল, দেখো লম্বভাবে, অর্থাৎ আলটিমেটলি বলতে পারি যে ক্ষেত্রে যে যেহেতু লম্বভাবে আপতিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখানে বেটা ডি এর মান কি বলতো 0। এই দেখো ক্লু, এই যে লম্বভাবে, যেহেতু লম্বভাবে তার জন্য ডি এর মান কিন্তু ডি এর মান হচ্ছে 0, অর্থাৎ চ্যুতিকোণের মান হচ্ছে এখানে ডি এর মান 0 আছে 0। প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসরক কোণ এ এবং চ্যুতিকোণ ডি এর মধ্যে বলছে সম্পর্ক, অর্থাৎ মিউ ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একটা রিলেশন জানি, সেই রিলেশনে কি বলে যে মিউ ইকুয়ালস টু, বলছে যে দাঁড়াও এখানে খাতায় করি ফ্রেশলি, তো মিউ ইকুয়ালস টু জানি, যারা নিউমেরিক্যাল করবে ভালো, আর নিউমেরিক্যাল না করলে থিওরি পড়ো, প্রশ্ন লেভেল বাব্বা সেই, তাই না? তারপর দেখো এটা ডিভাইড বাই সাইন এ, 11-12 ফিজিক্সেও কিন্তু প্রচুর ম্যাথমেটিক্স করতে লাগে। তো এই হচ্ছে আমাদের সম্পর্কটা, তো আমরা লিখলাম মিউ এর মানটা, তো এখানে আলটিমেটলি সবার কিন্তু পেলাম। আচ্ছা এটা কখন হবে, যখন ডি বেটা মানে ডির মান যখন 0 হবে, তখন আমরা এই সম্পর্কটা লিখতে পারি, তাই না? তাহলে আলটিমেটলি এই যে টপিকটা আছে ডি এর মান 0, অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে a + 0/2, রাইট? এবারে সাইন a/2, তাহলে আমরা লিখতে পারি দেখো সাইন a/2 ডিভাইডেড বাই সাইন, হ্যাঁ অঙ্কটা ইজি অবশ্য, তো কাটাকাটি করলে আলটিমেটলি পাচ্ছি 1, অর্থাৎ দ্যাটস ইমপ্লাই মিউ ইকুয়ালস টু 1 আসছে। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। অবশ্যই তুমি করো, কেমন আসছে উত্তর অবশ্যই বলবে, কারণ আমি তো বললাম আমি কোনোরকম প্রিপারেশন ছাড়াই কিন্তু ভিডিওটা শ্যুট করছি, ডাইরেক্ট কোশ্চেনগুলো পাচ্ছি আর সলভ করছি। তো তুমিও ছাত্র আমিও ছাত্র, তুমি স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, তো দুজন মিলে আমরা চলো সলভ করি। দেখো এরকম মিউর মান কিন্তু 1 আসছে। ওকে প্রিপারেশন নিলে পরে আরও ভালো হতো হয়তো। তো এটার মান মিউর মান 1 আসছে, আমার কাছে 1 মনে হলো, অবশ্যই কমেন্টে বলবে যে কেমন উত্তর হলো। হ্যাঁ আচ্ছা চলে আসছে দেখো, তবে থিওরি পার্টটা বেশি গুরুত্ব দেওয়া দরকার, নিউমেরিক্যাল প্রচুর দিচ্ছে এখন। তো 4-5 নাম্বার দেখো দীর্ঘদৃষ্টি এবং বলছে যে বা হাইপার মেট্রোপিয়া কি, দেখো চোখের রোগ সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু মাধ্যমিকে দেয়। এবার চোখের রোগ সংক্রান্ত প্রশ্ন বলতে দেখো চোখের রোগ যদি বলি, যেরকম ক্যাটারেক্ট হয়, ছানি পড়ে, তারপরে প্রেসবায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই টাইপের কিন্তু একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়, তাই না? তো আমরা বলবো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তো রিসেন্ট আমারও চোখে একটা বড় প্রবলেম হয়েছে, আমিও খুব তাড়াতাড়ি চোখের একটা অপারেশন আমার করতে হবে। তো যাই হোক দেখো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এটা কী জিনিস, দেখো এটি একটি চোখের, দেখো আমরা যদি বলি লেন্সের, অর্থাৎ এটি চোখের একটি অবস্থা যেখানে ধরো কাছের যে জিনিসপত্রগুলো আছে কিনা, অর্থাৎ তুমি একটা জিনিস কোনো একটা জিনিস কাছে রাখলা, তখন না তুমি না সেই জিনিসটাকে স্পষ্ট দেখবা না, মানে অস্পষ্ট বা ঝাপসা টাইপের তুমি দেখবে। কিন্তু যখন বস্তুটাকে দূরে নিয়ে চলে যাচ্ছে না এরকম অনেক দূরে, তখন সেটাকে আবার স্পষ্ট দেখবো। অর্থাৎ কাছের জিনিস আমরা দেখতে পারবো না ভালো করে, অস্পষ্ট দেখবো, কিন্তু দূরের জিনিস আমরা স্পষ্ট দেখবো।
ঠিক আছে। এই সমস্যা, এই যে সমস্যা রয়েছে সেটাকে আমরা বলতে পারি কীরকম বলো তো, এই সমস্যাটাকে বলবো হচ্ছে আমরা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। চোখের এই সমস্যা লেন্স, মানে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা তুমি বলতে পারো যে এই ক্ষেত্রে আমরা লেন্স ব্যবহার করলে কিন্তু আমাদের মোটামুটি চোখ ঠিক হয়ে যেতে পারে। তো সেই লেন্সের মধ্যে ভাগ হয় উত্তল লেন্স, অবতল লেন্স, তারপরে ফোকাল, বাইফোকাল। তো ফোকাল, বাইফোকাল অনেক কিছু আছে। তো এই ক্ষেত্রে কোনটা ইউজ করবে তুমি? তো এই ক্ষেত্রে তোমাকে উত্তল লেন্স কিন্তু ব্যবহার করতে হবে। তো ক্লাস 12-এর ফিজিক্সে অপটিক্স বলে একটা পার্ট আছে। তো ফিজিক্সে সেই অপটিক্সে আমরা পড়বো যে দেখো ডায়াপ্টার, সেখানে চোখের যে লেন্সটা হয় অর্থাৎ যে চশমাগুলো আমরা ব্যবহার করি সেই চশমার কাচের ক্ষমতা সেটা বের করতে লাগে। তো এটাকে ইংলিশে কিন্তু কনভেক্স লেন্স বলা হয়। কনভেক্স লেন্সও বলতে পারো, উত্তল লেন্সও বলতে পারো। তো যুক্ত চশমা বা কন্ট্যাক্ট, আচ্ছা দেখো নতুন রকম আরও লেন্স, কত রকমের লেন্স রয়েছে, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। উত্তল লেন্স আলোর রশ্মিকে কী করে বলো তো, একত্রিত করে আমাদের রেটিনার মধ্যে পাঠাচ্ছে, যে কারণে আমরা কিন্তু জিনিসটাকে, এই ভিশনটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। বাস আমাদের কিন্তু সুন্দর একটা বিন্দু তৈরি হচ্ছে, অর্থাৎ ফোকাস, যে ফোকাসের সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু খুব সুন্দর সেটা দেখতে পাচ্ছি। এই তো আমাদের ডিসকাশন হায়ার সায়েন্স, অর্থাৎ হায়ার যদি ক্লাস 11-12-এর থিঙ্কিংয়ে পড়ো তাহলে ডায়াপ্টার বিষয়, এই বিষয়গুলো কিন্তু ওখানে পড়ানো হয়। এই টপিকগুলোই আছে, কিন্তু ওখানে অনেক 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 বেশি ডেপ আছে আর প্রচুর কিন্তু নিউমেরিক্যাল আছে। তোমাদের একটা খুব ভালো জিনিস দিয়েছে, এটা আমি দেখলাম যে নিউমেরিক্যাল দিয়েছে, যে হার্ড নিউমেরিক্যাল, তার পাশাপাশি থিওরি পার্টও দিয়ে দিল। কিন্তু নিউমেরিক্যাল একটু বেশি হয়ে যায়, তোমরা এমনি বাচ্চা কাচ্চা এত নিউমেরিক্যাল দিল 11-12 ফিজিক্সের জন্য ঠিক আছে, কিন্তু তোমাদের নিউমেরিক্যাল এবং সঙ্গে থিওরি, তো যারা থিওরি ভালোবাসো থিওরিটাই সলভ করাটা ভালো, নাহলে নিউমেরিক্যাল সলভ করলে অনেক সময় না মিললে তো প্রবলেম। দেখো 4-6 নাম্বার, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। বা এত এত ম্যাথমেটিক্স দিচ্ছে, তাই না? চলে আসছে দেখো, এই ক্ষেত্রে আমাদের করতে লাগবে, তো কি করতে লাগবে, এটা শ্রেণী সমবায় যুক্ত করলে অন্তিম সমবায়ের তুল্য রোধ কত, শ্রেণী সমবায় যুক্ত করতে লাগবে। তো আচ্ছা 3টি রোধকে, আচ্ছা এই যে বিষয়টা অর্থাৎ আমরা যদি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো ডায়াগ্রাম 11-12-এর মতো করে পড়ি, হ্যাঁ কদিন পর 11-12 পড়ে যাবা। 11-12 ফিজিক্সে কিন্তু এই টপিকগুলো পাবা, এখানে কিন্তু ইলেকট্রনিক্সের উপর প্রচুর অঙ্ক থাকবে। এটা কিন্তু সেই ডায়াগ্রামটা, এখানে 20 আছে, এখানে 20 আছে, এখানে 20 আছে, এটা যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে আমাদের এই তুল্য রোধটা কী আসবে, দেখো 20 + 20 + 20, তাহলে টোটাল তুল্য রোধটা কত আসছে 60। 11-12 প্যাটার্নে একদম সোজা প্যাটার্ন, দেখো এখানে 60 চলে আসছে। আচ্ছা গেল। আচ্ছা তারপরে বলছে কি যে সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করতে, বা এটার আবার গল্প দেখো, তাহলে গল্পটা তাহলে টোটালটা আসছে কীরকম, এখন যদি সেই আমরা কী বলবো যে সমবায়টা যুক্ত করি তাহলে এরকম আমাদের আঁকতে লাগবে। হ্যাঁ ভালো করে বুঝো, দুটোকে একসাথে কিন্তু কম্বাইন করতে লাগে 11-12 দেখবা এরকম প্রচুর গঠন পাবা, নিট বলো যেই বলো সব জায়গাতে এই অঙ্ক থাকবেই। এখানে হচ্ছে কি আমাদের যোগ করে আসলো 60, আর এখানে হচ্ছে আমাদের 30 ওহম এলো, তো বাস গল্প শেষ। তার মানে মিনিংটা কি বুঝলাম না দাদা, দেখো এক্ষেত্রে এরকম ভালো করে বুঝো। চলো আচ্ছা এখানে লিখি, হ্যাঁ ওকে এরকম আসছে আর এরকম, আলটিমেটলি এটা কিন্তু আমাদের একটা সমান্তরাল সমবায় তৈরি হলো। এখানে 20, এখানে 20, এখানে 20, তাহলে একই সরলরেখা অর্থাৎ শ্রেণী সমবায়, এই টোটালটাকে যুক্ত করে আমরা 60 পেলাম, এটা রাখলাম, এখানে পেলাম 30, অর্থাৎ এটা আমরা R1 ধরি, এটা আমরা R2 ধরি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তুল্য রোধটা বের করি, ধরো এটা ছোটো হাতের R1, ছোটো হাতের R2, হ্যাঁ আমরা যদি এই ক্ষেত্রে তুল্য রোধটা বের করি তাহলে আমাদের কী আসছে দেখো, আমরা তুল্য রোধটা সমান্তরাল সমবায় 1/R লিখি, ঠিক তো? আচ্ছা এটাকে আমরা লিখবো হচ্ছে 1/60 প্লাস দেখো এটা আসছে 31/30, বাবা সেই অঙ্ক দিছে তো। তো এই ক্ষেত্রে আসতে পারে কত, আমাদের লসাগু করতে হবে তাই না, আমরা লসাগু ক্ষেত্রে 60 লিখি, তাহলে এই ক্ষেত্রে আসবে 1, এদিকে আসবে কত, এদিকে আসবে 2, তাহলে 1 আর 2 আসছে 3 আসবে 60, কাটাকাটি করলে 1/20, তাহলে আমাদের 1/R এর মানটা কত আসছে 1/20 আসছে, তাহলে R এর মানটা আমাদের কত আসছে 20 ওহম আমাদের কিন্তু অ্যান্সার বেরোচ্ছে 20 ওহম, আমার তো 20 ওহম আর এর মানটা বেরোলো। অবশ্যই প্র্যাকটিস করে অবশ্যই আমাকে কমেন্টে বলবো যে কত আসছে, 20 আসছে কিনা। তো 20 ওহম কিন্তু আর এর মানটা, অর্থাৎ তুল্য রোধ কিন্তু আমাদের 20 আসছে অ্যান্সার, এটাই আমাদের উত্তর। চলে আসছে দেখো নেক্সট, একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দুই প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যবহৃত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে। এত নিউমেরিক্যাল দেওয়া দিল এই বছর। দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো আচ্ছা ক্লাস 12-এর প্যাটার্নে করি, হ্যাঁ ঘাটাঘাট শেষ হয়ে যাবে, তুমি তো কদিন পর ক্লাস 12-এ উঠবাই।
দেখো আমরা জানি যে ক্ষমতাকে ইংলিশে বলে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটি দেখো ক্লাস 12 ইলেকট্রিসিটির প্রচুর চ্যাপ্টার আছে ফিজিক্সে। তো পাওয়ারটাকে আমরা লিখতে পারি v²/r, ঠিক আছে। আচ্ছা এই v²/r লিখলাম। আচ্ছা এখানে দেখো ক্ষমতার মান কত আছে, দেখো 10 ওয়াট, তাই না? তাহলে পি এর জায়গায় আমরা 10 লিখলাম, আর v² আমরা লিখবো হচ্ছে আর এর মানটা কি বলছে দেখি, 3টি বলছে না, 3টি বলছে, দেখো 3টি রোধ, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কীরকম, এটা r' লিখলাম, হ্যাঁ। তাহলে r' মানে কি, r' মানে হচ্ছে 3r। কেন 3r? কারণ এখানে বলছে 3খানা রোধ, তার জন্য 3r হবে। তাহলে এখানে 3r লিখে দাও, বাস লিখে দিলাম আমি এখানে। তো এই ক্ষেত্রে আমি যদি 3r লিখি তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি, কোশ্চেন করতে করতে ভুলে যাচ্ছে, বের করতে হবে কি এখানে, দেখো সমান্তরাল সমবায়ের রোধ। দেখো যদি সমান্তরাল সমবায় তুমি চিন্তা করো না, তাহলে কিন্তু এই আর এর মধ্যেও কিন্তু চেঞ্জ আসছে। কীরকম, এই আরটা কিন্তু দেখো টোটাল কি হচ্ছে, দেখো এই আমরা এটা তুল্য রোধ যদি ভাবি, তাহলে এই আরটাকে কিন্তু 3টা টুকরো আমাদের করতে হবে, তাই না? সমান্তরাল সমবায় অর্থাৎ r/3 কিন্তু আমাদের এই ক্ষেত্রে আসবে। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের তাহলে ক্ষমতা যেটা আছে r/3, কিন্তু আগে ভালো করে বুঝবো, দেখো r/3 আসবে, তাহলে এটা v²/r/3। যথেষ্ট লেভেলের অঙ্ক দিছে, এত লেভেলের অঙ্ক দেওয়া দিছে গভর্নমেন্ট, বাপরে বাপ। এটা দেখো এই 3টা উপরে যাবে, তাহলে 3v² হবে ডিভাইডেড বাই r হবে, ঠিক আছে। 3v²/r এটা হলো। তো এই ক্ষেত্রে আমরা আবার দেখো এখানে আর এর যে মানটা আছে না, আর এর মানটা এখানে কত দেওয়া আছে, দেখো অঙ্কটার কনসেপ্টটা দেখো কীভাবে প্রশ্ন করছে ক্রিয়েট। দেখো শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, আবার সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। তাহলে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, তাহলে আমরা এটাকে যদি শ্রেণী চিন্তা করি, তাহলে এটাকে ধরো শ্রেণী ধরো, হ্যাঁ, এটাকে শ্রেণী আর এটা হচ্ছে সমান্তরাল। দুটো পার্টে কনফিউশন তৈরি হয়ে গেল কোশ্চেনটাতে, তাই না? কোনো কনফিউশন নেই, দেখো সোজা। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হবে, দেখো প্রশ্নতে বলছে শ্রেণী সমবায় আর এখানে বলছে সমান্তরাল সমবায়, তাহলে আমার দুটোই সলভ করতে হবে। তো শ্রেণী সমবায় যদি আমরা এটা করি, তাহলে আমাদের এটা এই যে এইটা আমাদের শ্রেণী সমবায়, হ্যাঁ, এটা আলাদা, কিন্তু এটা ফার্স্ট পার্ট। শ্রেণী সমবায় করলে এখান থেকে আমাদের দেখো আমরা বলি v²/3r, এটা ইকুয়ালস টু কী আসছে 10। এই দেখো এটা আমরা এখানে লিখলাম, হ্যাঁ। তাহলে v²/r এর মানটা কত আসছে, 10 × 3 = 30 আসছে। বাস এই মানটা কিন্তু মাথার মধ্যে সেট করে রাখো, এটা কিন্তু শ্রেণীর থেকে এলো, হ্যাঁ, শ্রেণীর থেকে এলো। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে, r/3 হয়ে যাবে রোধ। তাহলে ফর্মুলাটা আমাদের একই, পাওয়ারটা v²/r/3 হবে। তাহলে এখান থেকে বলতে পারি 3v²/r পেলাম। এইবার দেখো গল্পটা হবে, দেখো এখানে গল্পটা ডিফারেন্স লেভেলের যাচ্ছে। দেখো 3 ইন্টু এই দেখো এখানে v²/r এর মানটা কত পাইছো, 30 পাইছো, দেখো এই যে 30 পাইলাম। দেখো v²/r, তোমার সুবিধার জন্য এরকম করলাম, দেখো v²/r এর মান এখানে 30 পেলাম, এই যে শ্রেণী সমবায় থেকে পেলাম। বাস এটাকে ক্যালকুলেট করে দাও, তাহলে এখানে লিখে দাও। দেখো এই যে দেখো v²/r এর মান 30 পেলাম, বাস এই যে দেখো v²/r এর মান 30 পেলাম। তো এখানে v²/r এর জায়গায় আমরা কি লিখে দেবো বলো তো, 30 লিখে দেবো। লিখে দিলাম 30, তাহলে 3 30 কত হচ্ছে বলো তো, 90 আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পি এর মান হচ্ছে 90, অর্থাৎ 90 ক্ষমতা, 90 ওয়াট। এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন আসছে। তাহলে তুমি চিন্তা করো প্রশ্নটা কীভাবে দেওয়া দিচ্ছে। প্রথমত শ্রেণী সমবায় এটা সলভ করে নিতে লাগবে, এবং সেই রিপোর্টটাকে আমার কিন্তু আবার সমান্তরাল সমবায়ে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো যথেষ্ট কিন্তু হার্ড লেভেলের প্রশ্ন আমি মনে করি এটা, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত বেরোলো, দেখো 90 ওয়াট বেরোলো। দেখো প্রথমত সলিউশন আমরা শ্রেণী সমবায় বের করলাম, এই রিপোর্টটাকে আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করে 90 ওয়াট করলাম। তবে এবার মনে হয় বেশি বেশি নিউমেরিক্যাল দিয়ে ফেলছে মাধ্যমিকে, নিউমেরিক্যাল বলতে অঙ্ক। নেক্সট লেন্জের সূত্রটি লেখো, খুব ইজি প্রশ্ন। দেখো লেন্জের সূত্রটা খুবই কমই আসে, চার্লস এবং বয়েলের সূত্রই বেশি আসে। যাই হোক এবার লেন্জের সূত্র দিল। দেখো লেন্জের সূত্রতে লিখবো, দেখো কোনো একটি বদ্ধ বর্তনী, মানে একটা আইসোলেশন পদ্ধতি যদি চিন্তা করি, কোনো একটা বদ্ধ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি সেই কারণকে বাধা দেয়, অর্থাৎ নিজের সৃষ্টিকেই যে বাধা দিচ্ছে সেটা কিন্তু লেন্জের সূত্র, অর্থাৎ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন বাধা দিচ্ছে। তো যাই হোক 11 12 লেন্জের সূত্র আছে। তো লেন্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা যুক্তি দাও। তোমাদের বইয়েরই প্রশ্ন, চলো আমি একটু তাও বলে দিচ্ছি। লেন্জের সূত্রের শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে যখন দেখো কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, তখন এর সাথে সাথে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ক্লাস 12 ফিজিক্সে পড়বে। দেখো এই চুম্বক ক্ষেত্রটি এমনভাবে তৈরি হয় যে এটি সেই পরিবর্তনের বিরোধিতাকে করে, যা এর উৎপত্তির কারণকে বাধা দিচ্ছে, তাই না?
তোমাদের বইতেও আছে কিন্তু ক্লাস 12 গিয়ে আরও বেশি ডিটেলস জানবে। এর অর্থ হলো যদি কোনো চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, ধরো কোনো একটা চুম্বক ক্ষেত্র তার ম্যাগনেটিক যে ইটা আছে সেটা বৃদ্ধি পায়, তবে আবিষ্য তড়িৎ প্রবাহ এমনভাবে তৈরি হবে যা ওই বৃদ্ধিকে কমাতে চেষ্টা করবে, অর্থাৎ নিজের তৈরি নিজে ধ্বংস করছে। একইভাবে যদি চুম্বক ক্ষেত্র কমে যায় তবে আবিষ্য তড়িৎ প্রবাহ এমনভাবে তৈরি হবে যা ওই হ্রাসকে পূরণ করতে চেষ্টা করবে। এই প্রক্রিয়াকে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিকে রূপান্তরিত। দেখো এক্ষেত্রে কনভার্ট হচ্ছে কি বলতো, যান্ত্রিক যে শক্তিটা আছে এটা আলটিমেটলি কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এর বিপরীত ঘটছে, তাই না? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এর একটি বিপরীত ঘটনা ঘটছে। এই রূপান্তরগুলি এমনভাবে হয় যে মোট শক্তি সর্বদা কী হচ্ছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকছে। লেন্সের শক্তি আলটিমেটলি, লেন্সের সূত্র আলটিমেটলি কী হচ্ছে, শক্তির কিন্তু সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলছে। এরকম বিশাল বড় এক্সপ্লেনেশন হতে পারে, তুমি এটাকে শর্টফট করে লিখতে পারো। তো তোমাদের বইয়ের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে ভর বিচ্যুতি বলতে কী বোঝো? একদম সোজা প্রশ্ন। দেখো নিউক্লিয়াসের ভর, তার আমরা যদি বলি যে একটা নিউক্লিয়াসের মধ্যে কী হয়, তার প্রোটন এবং নিউট্রনের মোট যে ভর আছে, দেখো নিউক্লিয়াসেরও একটা ভর আছে, ভাবলাম তার একটা ভর বের করলাম। আবার এবার কী হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে নিউক্লিয়াস মানে তো প্রোটন নিউট্রন, কিন্তু না, নিউক্লিয়াসে একটা ভর বের করলাম। তারপরে কী করলাম বলো তো, তার মধ্যে প্রোটন এবং নিউট্রনের যে ভর আছে সেটা বের করলাম। আচ্ছা দেখো কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে। তো নিউক্লিয়াসের যে ভর সেটা তার প্রোটন এবং নিউট্রনের যে মানে সেপারেশন পাবো, চিন্তা করো নিউক্লিয়াসে একটা ভর আর একটা ভর কী হবে, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ নিউক্লিয়াস এবং প্রোটন নিউট্রনের যে সমষ্টির ভর, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ নিউক্লিয়াসের ভর তার প্রোটন এবং নিউট্রনের মোট ভর থেকে কত কম, যে কম সেই পার্থক্যটাকেই বলবো তার ভর বিচ্যুতি। একদম সিম্পল কোশ্চেন। চলো তারপরে দেখো অ্যানালাইসিস করলাম। চলো দেখো নেক্সট প্রশ্ন বলছে হিলিয়াম নিউক্লিয়াসে এই প্রশ্ন, হিলিয়াম নিউক্লিয়াসে 2E2 4He এর ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন নিউট্রন হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728, 1.00867 এবং 4.0015 EMU হয়। এই দেখো এটাকে একদম সিম্পলভাবে করার চেষ্টা করো। দেখো প্রোটন আছে, দুটি প্রোটন, দেখো এক্ষেত্রে প্রোটন আছে, তো এই ক্ষেত্রে ভর বিচ্যুতি কত হবে, হিলিয়াম বলতে দেখো এই দেখো দুটি প্রোটন, দেখছি দুটো দেখো প্রোটন কিন্তু দুটো, তাহলে এই পার্টটাকে তুমি 2 দিয়ে গুণ করো, এটাই হচ্ছে প্রোটন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটন নাম্বার, এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের কি আসছে, চলো দেখো খাতায় যদি করি 2 ইন্টু 0.0728, কেন বলো তো, এই যে দেখো 2 আছে তার জন্য 2 দিয়ে গুণ করলাম, এটা রিজাল্টেন্ট টার্ম যদি বলি 2.01456 EMU। ওকে নেক্সট, দুটি নিউটনের ভর 2 ইন্টু এটা দেখো নিউটন বলতে যেটা নিউটন হচ্ছে এটা, তাহলে লিখবো 0.1.00867, এটা আলটিমেটলি আসছে 2.01734। এবার দেখো বলছে যে মোট ভর বলতে কি, দেখো মোট ভর বলতে কি, এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, তাই তো এই দুটো, অর্থাৎ পি আর এনটাকে আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা মোট ভর পেয়ে যাবো। এবার এই দুটোকে ক্যালকুলেট করলে কী পাবো, দেখো মোট ভর যেটা আছে এই দুটোকে আমরা যদি যোগ করি, অর্থাৎ এই পার্ট এবং এই পার্টটাকে চলো আমরা যোগ করলাম, তো যদি যোগ করি দেখো আমাদের কী আসছে, দেখো প্রথমে পার্টে আসছে 2.01456 প্লাস লিখবো 2.01734, এটাকে যোগ করলে আমাদের রেজাল্টেন্ট আসবে 4.0319 EMU আসবে। এবার এটাই হচ্ছে কি বলতো, এটাই কিন্তু হিলিয়ামের ভরটা আসছে, ঠিক আছে? এইবার এটা হচ্ছে হিলিয়ামের ভরটা আসছে। এবার ভর বিচ্যুতি দেখো কনসেপ্ট কীভাবে ঘোরানো পাচ্ছে, দেখো ভর বিচ্যুতি বলতে কী বোঝাচ্ছে, দেখো টোটাল ভরটা কত আমাদের আসছে 4.0319 মাইনাস লিখবো 4.000015, তো এইটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের 0.0304 AMU চলে আসছে। এই দেখো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? বাস এই নাম্বারটাই কিন্তু আমরা যে দেখো বিয়োগ করলাম, তার আগে আমরা এই নাম্বারটা বের করে নিলাম। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো? আর এই নাম্বারটা এইভাবে দেখো প্রোটন এবং নিউটনের ভরটাকে বের করলাম, যোগ করার পরে এই নাম্বারের থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা সিম্পল ম্যাথমেটিক্স, যদিও অনেক ঘোরানো পেছানো। তো দেখো এই হচ্ছে আমাদের প্রশ্ন, দেখে নাও টোটাল সলিউশনটা। ওকে ঠিক আছে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে দেখো বলছে যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্র কি বলতো, কোনো একটা মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, এটাই লিখতে হবে আর কি। তারপর দেখো শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায়ে বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। দেখো 1 থেকে 2 এটা কি বলতো, বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে, কারণ নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাচ্ছে, যে কোনো ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়ে। আর 13 থেকে 17 যেটা আছে এই অংশে আমরা বলতে পারি যে
এক্ষেত্রে বাম থেকে ডান। দেখো 13 থেকে ভালো করে ওয়ার্ডটা মনে রাখো, দেখো 13 থেকে 17টা হচ্ছে কি বাম থেকে ডান, চিন্তা করো বাম থেকে ডান, হ্যাঁ বাম থেকে ডান দিকে কী হচ্ছে, এটার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা হ্রাস পাচ্ছে। আর এটা হচ্ছে কি, এটা তো আলাদা গেল, এটা কিন্তু এটা গেল কি বাম থেকে ডানে, এটা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল। চলে আসছে দেখো নেক্সট, আধুনিক অথবা আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো এবং পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। দেখো আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করতে আমরা যদি বলি, তাহলে হাইড্রোজনকে অবস্থান, দেখো আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেন অবস্থান একটি বিশেষ স্থান দখল করে আছে। দেখো এর ইলেকট্রন বিন্যাস কিন্তু স্পেশাল, এটা কিন্তু ক্ষারীয় ধাতুগুলির মতো হয়। যেরকম এক্ষেত্রে আমরা বলতে পারি কীরকম, হাইড্রোজেনের ক্ষেত্রে NS1 বলে একটা পার্ট আমরা পাবো, যেটা ইলেকট্রন বন্ধন ক্লাস 11 ফিজিক্স কেমিস্ট্রিকে আরও ডিটেলস জানবা। তো বলছে যে এই কারণে বলছে যে একে শ্রেণী একে রাখা যেতে পারে। আবার আবার এর মধ্যে কিন্তু যে হ্যালোজেনের যে অবস্থাটা আছে, এটা কিন্তু আমি বলতে পারি এটাকে বলবো হচ্ছে কি বলতো ক্ষারীয়, হ্যাঁ এটা হচ্ছে ক্ষারীয়র ক্ষেত্রে হচ্ছে এটা গেল। আর যখন আমরা হ্যালোজেন বলবো কি না, হ্যালোজেন, তখন আমাদের কিন্তু একটা সুন্দর ফর্মুলা মানতে হবে। দেখো NS2, তোমরা জানবে এটা উঁচু ক্লাসে, NS2 NP5 বলে একটা পার্ট পাবো। এটি ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা থাকায় একে দেখো 17 নম্বর শ্রেণীতেও কিন্তু ফেলতে পারি, অর্থাৎ 17 নম্বর শ্রেণীতেও কিন্তু এটা ফেলতে পারি। তাহলে কনফিউশন ক্রিয়েট হয়ে গেল না। হাইড্রোজেনের এই কনফিউশনটাকেই কিন্তু বলা হয় দ্বৈত, কি বলা হয় দ্বৈত আচরণ, ঠিক আছে। মানে যে কোনো হাইড্রোজেন কোনো সময় দুষ্ট মৌল কিন্তু বলা যায়। কেন, এটার মধ্যে যেরকম ক্ষারীয় মৃত্তিকার প্রবণতা দেখা যায়, ঠিক একই রকম দেখা যাচ্ছে কি এর মধ্যে ক্ষারের প্রবণতা দেখা যাচ্ছে, ঠিক একই রকম এর মধ্যে হ্যালোজেনের ইটও দেখা যাচ্ছে। বা সেটি কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি। পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস, এটার উত্তর দেখো হবে যে পর্যায় সারণীতে অধিকাংশ শ্রেণীতেই কঠিন মৌল অবস্থান করে, বেশিরভাগ শ্রেণীতে আছে। আর তরলগুলো কি বলতো, তরল শুধুমাত্র দুটি মৌল তরল অবস্থায়, যেরকম ধরো দুটি মৌল তরল অবস্থায় কঠিন পদার্থ, যেরকম ব্রোমিন পারদ, এরা কঠিন হলেও কিন্তু তরল অবস্থায় আছে। তো ব্রোমিন হচ্ছে 17, মনে রাখবো ব্রোমিন হচ্ছে 17, আর পারদ হচ্ছে কি 12 নম্বর শ্রেণীতে অবস্থান করে। গ্যাসীয় মৌল পর্যায় সারণীতে কয়টি শ্রেণী গ্যাসীয় মৌল অবস্থান করে, যেমন ধরো হিলিয়াম আছে, নিয়ন আছে, অর্গান, ক্রিপ্টন, জেনন, এগুলো হচ্ছে 18 নম্বর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ছে। আর নাইট্রোজেন অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে 15 বা 16 নম্বর শ্রেণীতে তুমি বলতে পারো। আর ফ্লুরিন ক্লোরিন যেগুলো আছে এগুলো আবার কি বলতো, এই সমস্ত পদার্থগুলো আবার 17 নম্বর শ্রেণীতে আছে। এগুলো বিভিন্ন টাইপের অবস্থান হতে পারে। পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করা হয়। আন্টি সোনা পড়ে, আমি একটা টিক্স বাচ্চাদের বলি যে আন্টি সোনা পড়ে, দামি ধাতু হবে হচ্ছে অ্যানোড, ঠিক আছে। এর মধ্যে দামি ধাতু বলতে দেখো আমরা বলতে পারি যে নিকেলের মধ্যে নিকেলটা হবে হচ্ছে অ্যানোড। কই নিকেল গেল কোথায়, নিকেল হচ্ছে অ্যানোড, বাস গল্পটা শেষ। অ্যানোড হচ্ছে নিকেল। আচ্ছা আর কি আছে, আর পিতল বলছে না, পিতল কোথায় গেলো, পিতল হচ্ছে ক্যাথোড, কাকা হচ্ছে পিতল হয়ে গেল না, আন্টি নিকেল হয়ে গেল, কাকা পিতল হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করবে, তো এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে নিকেল ক্লোরাইড, NiCl2, মনে রাখবা নিকেল ক্লোরাইড মনে রাখবা নিকেল ক্লোরাইড। একটু রেস্ট নিয়ে নিলে হতো ভালো, কিন্তু থাক একটানা ভিডিও শেষ করবো। কালকেও একটা জীবনবিজ্ঞান ভিডিও কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি, একদম টোটাল 90 নাম্বার কোশ্চেন কিন্তু সলিউশন দিয়ে পাবলিশ করা হয়ে গেছে। অবশ্যই ভিডিওতে যাও, দেখো এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এবং 11-12 যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে পরে সায়েন্স দাদা বলে একটা চ্যানেল আছে, সেটাতে যাও সাবস্ক্রাইব করো। আর যদি আর্টস নিয়ে পড়ো তাহলে সেমিস্টার দাদা বলে একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ওকে চলো, তোমার সাথে আছি। ওকে, আর পরবর্তীকালে চাকরি বাকরি পরীক্ষার জন্য কম্পিটিটিভ দাদা বলে একটা নিউ চ্যানেল খুলবো, সেখানে জয়েন হয়ে যাবে। ওকে চলো আসতে দেখো এর পরের প্রশ্ন, যে 11 নম্বর, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কী ঘটবে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ধারণা করলে, হাইড্রোজেন সালফাইড বলতে আরে H2S, তাই না, যেটা পচা ডিমের গন্ধযুক্ত হয়, করলে মানে লেড সালফাইড অর্থাৎ PBS এর কালো অধক্ষেপণ তৈরি হয় এবং নাইট্রিক অ্যাসিড যেটা সংকেত হচ্ছে কি HNO3 উৎপন্ন হয়। তাহলে এটা সংকেতটা আমার দিতে লাগবে, চলো আমরা সংকেতটা দেখে নিই। দেখো এখানে বলবো যে PB লেড নাইট্রেট PbNO3 হোলস টু যেটা হচ্ছে কি জলের মধ্যে, হ্যাঁ জলের মধ্যে, এটা হচ্ছে কি অ্যাকুয়াস অর্থাৎ জলীয়, যেটা অ্যাকুয়াস দ্বারা ডিফাইন করা হচ্ছে, অর্থাৎ জলের মধ্যে কিন্তু এটা হতে হবে। প্লাস বলতে হবে যে H2S হাইড্রোজেন সালফাইড, যেটা হচ্ছে গ্যাসীয় আকারে আছে। এটা সাধারণত লেড এটা হচ্ছে, এটা কি বলতো, এটা হচ্ছে আলটিমেটলি PbS উৎপন্ন করবে, PbS অর্থাৎ লেড সালফাইড অর্থাৎ PbS উৎপন্ন করবে, তারপরে যেটা সলিড বা কঠিন পদার্থ হিসেবে থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু 2HNO3 উৎপন্ন করবে, যেটা অ্যাকুয়াস। একটানা ভিডিও শেষ করছি যে কারণে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। এরপর দেখো 12 নম্বর, 1,2 ডাইব্রোমো ইথেন এবং 1,1,2,2 ডাই টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত লেখো। গঠন সংকেত লিখতে বলছে
আর ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক, আচ্ছা এটার গঠন সংকেত লিখি। এ বলছে যে 1,2 ডাইব্রোমো ইথেনের গঠন সংকেত। তো দেখো ব্রোমো ইথেন CH2 বিআর, দাঁড়া এখানে ভালো করে লিখে দেখো BR CH2 বিআর। এটা হচ্ছে তোমার হচ্ছে এটার উত্তর হচ্ছে যে এই যেটা, হ্যাঁ এটা হয়ে গেল এটার উত্তর। আর এখানে দেখো এই যে প্রসেসটা এই যেটা আছে এটাকে আমরা এখানে লিখবো, এটা কি লিখবো বলো তো, এটা লিখবো হচ্ছে BR2 CH একই ব্যাপার, খালি হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে ব্রোমিনটা অ্যাড হয়ে যাচ্ছে, আর কিছু না, এটা হচ্ছে BR2 হয়ে গেল, বাস গল্প শেষ। আচ্ছা তারপর বলছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে, দেখো এই যে এখানে ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈবটি উৎপন্ন হয় তার নাম লিখতে বলছে। তো এর ক্ষেত্রে উৎপন্ন হবে কি, ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে আমরা কিন্তু এই ক্ষেত্রে C2H4 পাবো, যার সংকেত যেটা হচ্ছে ইথিন বলা হয়, ঠিক আছে, কী বলা হয় ইথিন, অর্থাৎ এই ক্ষেত্রে ইথিন কিন্তু উৎপন্ন হবে। আচ্ছা নেক্সট বলছে দেখো অথবাতে সিএনজি, আচ্ছা আমি এটা ভালো করে ঘুরাইছিলাম না তখন, দেখে নাও। তো বলছে দেখো সিএনজি অথবাতে সিএনজি এর একটি ব্যবহার লেখো, মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তো অথবা লাস্ট প্রশ্ন, সিএনজির ব্যবহার কি, বলতে পারে যে বিভিন্ন কলকারখানা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, তারপরে বিভিন্ন যানবাহন আছে, তো সেই জায়গাটায় কী বলতো সিএনজি ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারলে তো, এই যে জ্বালানি হিসাবে মানে তাপ উৎপাদন হচ্ছে সিএনজি, গ্যাস বলি না সেই গ্যাস। আর মিথানলের ক্ষতিকারক প্রভাব বলতে এটি বিষাক্ত এবং এটা অনেক সময় চোখে লাগলে চোখে অন্ধত্ব, চোখে ক্ষতি হতে পারে। আর এটা হচ্ছে মিথানল CH3OH এর সংকেত, তাই না। আর ইথানল কি বলতো, ইথানল হচ্ছে অতিরিক্ত, যদি কেউ ইথানল খায়, ইথানল হচ্ছে মদ বা অ্যালকোহল বলতে পারো, তো এগুলো খেলে পারে কী হবে, মানুষের অনেক রকমের প্রবলেম হতে পারে, যেরকম লিভারের ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, বুঝতে পারলে তো। ইথানল খেলে পারে কী হবে, অতিরিক্ত সেবনে লিভারের ক্ষতি হতে পারে, নেশা লাগতে পারে, পাগলামি করতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটাল সলিউশন। এইবার তুমি বলো, আমি কিন্তু কোনো রকম রেস্ট নেই, প্রশ্নটা দেখেও নেই, ডাইরেক্ট সলভ করলাম। কোনো প্রশ্নতে যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করবে। আর কেমন সলভ করলাম, কেমন অ্যানালাইসিস করলাম, কোনো রেস্ট নিইনি, কিন্তু তোমার জন্য পুরো সলভ করে নামিয়ে দিলাম। অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে যে কেমন আমাদের সলভ হলো। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই এখনই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো যে তোমার মাধ্যমিক পরীক্ষা টোটাল কেমন হলো, আর মাধ্যমিকে তুমি কত নাম্বার পেতে পারো। ওকে, তোমার নেক্সট টার্গেট কি, তোমার লাইফে অনেক ভালো কিছু আসুক, তোমার জীবনের জন্য অনেক বড় শুভেচ্ছা, বড় শুভকামনা আমার তরফ থেকে থাকলো, আমাদের টোটাল দাদার ক্লাসরুম তরফ থেকে থাকলো। তোমার মাধ্যমিক রেজাল্ট অনেক ভালো হোক, খুব ভালো থেকো।